আচ্ছা, তাহলে তো শুরু করা যাক। তাহলে লাস্ট স্যার যেটা বলেছে যে ফার্স্ট পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স এবং কোয়ান্টাম মেকানিক্যালি ওয়েভ ফাংশনগুলোকে কি হতে হবে, তাহলে যেটা আমরা জানি এখনো অবধি যে যে a function will be quantum mechanically acceptable if within the given domain psi x is এক হচ্ছে ফাইনাইট হতে হবে, ফাইনাইট, দুই হচ্ছে সিঙ্গেল ভ্যালুড, সিঙ্গেল ভ্যালুড, তিন হচ্ছে কন্টিনিউয়াস, অ্যান্ড ফাইনালি চার হচ্ছে ডিসাই এক্স ডিএক্স শুড বি কন্টিনিউয়াস। এগুলো হতে হবে। যাই হোক, আমার হাতের লেখা খুব বাজে হচ্ছে অ্যাজ ইউজুয়াল। যাই হোক, তাহলে এইগুলো হতে হবে। এই চারটে হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া অফ কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশন, কোয়ান্টাম মেকানিক্যালি মানে কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশন। আচ্ছা আচ্ছা, এরপরে স্যার নিশ্চয়ই বন্ড প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশনও বলেছিল, যেটা বলে যে ইফ সাই এক্স বি দ্য ওয়েভ ফাংশন অফ এ পার্টিকুলার স্টেট of a quantum particle, then psi star x psi x যেটা সেইটা this represents the probability density around the point x। তাহলে এরপর স্যার যেটা বলেছিল সেটা হচ্ছে বন্ডস প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, তাহলে নেক্সট যেটা বলেছিলাম জাস্ট সামান্য আর কি রিক্যাপচুলেট করে নিচ্ছি। নেক্সট যেটা বলেছিল সেটা ছিল হচ্ছে বন্ডস প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন। এটাও নিশ্চয়ই বলেছিল, যেটা বেসিক্যালি কিছুই না, ওই প্রবাবিলিটি ডেন্সিটিটা নিয়ে কথা বলে, যে যেটা ওই প্রথমে যখন ওয়েভ ফাংশনটা প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল তখন নিশ্চয়ই বলা হয়েছিল যে সাই হচ্ছে ইন জেনারেল একটা কমপ্লেক্স, মানে সাই কমপ্লেক্স হতেই পারে আবার রিয়েলও হতে পারে, সেই জন্য ধরে নেওয়া ভালো যে সাই ইন জেনারেল কমপ্লেক্স, সেই জন্য সাই একা কিছু করতে পারে না, ও একা কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই। তার বদলে যদি আমরা সাই স্টার এক্স সাই এক্স মানে একে ওর কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করে দিই, তাহলে একটা রিয়েল পার্ট পাবো, সেটা রিয়েল হলেও রিয়েল পার্ট পাবো, কমপ্লেক্স হলেও রিয়েল পার্ট পাবো। সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি তার কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, যেটা কি, যেটা ওই বন্ড প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন থেকে বলা হয় যে সাই স্টার এক্স সাই এক্স ইজ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য প্রবাবিলিটি ডেন্সিটি অ্যারাউন্ড দ্য পয়েন্ট এক্স। এটাই হচ্ছে আসল কথা, সেই জন্যই প্রবাবিলিটি ডেন্সিটির কনসেপ্টটা আসে। তার কারণ হচ্ছে সাই ইজ ইন জেনারেল কমপ্লেক্স, যার একার কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই, কারণ কমপ্লেক্স নাম্বার কখনো কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্ট কিছু দিতে পারে না। ঠিক আছে, তাহলে এই সমস্ত জিনিসগুলো স্যার মোটামুটি আগের দিন বলেছিল, এই ক্রাইটেরিয়া, এবং সেখান থেকে বন্ড প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন, এটা অ্যাকচুয়ালি হচ্ছে সাই স্টার এক্স সাই এক্স, যেটা হচ্ছে মড অফ সাই এক্স তার স্কোয়ার, এইটা কি বলে সেটা বলেছিল। আর এখানে একটা যদি ডিএক্স দিয়ে দিই তাহলে সেটা বলবে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এইগুলো হলো। আচ্ছা, আজকে যেটা আজ থেকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রথমত নর্মালাইজড ওয়েভ ফাংশন। প্রথম পড়বো যে ঠিক আছে, ওয়েভ ফাংশন তো বুঝলাম, এবার ওয়েভ ফাংশনকে কেমন হতে হবে। আচ্ছা, ওয়েভ ফাংশন প্রথমত একটা কথা খুবই শুনবো যে নর্মালাইজড ওয়েভ ফাংশন মানে যে কোন একটা সেট অফ ওয়েভ ফাংশন তারা অর্থ নর্মালাইজড কিনা। অর্থ নর্মালাইজড মানে কি, ওয়েভ ফাংশন মানে ওয়েভ ফাংশন নর্মালাইজড হতে পারে, মানে এটা নট লাইক কি ওয়েভ ফাংশন শুড বি নর্মালাইজড এরকম নয়, সেইগুলো আমরা একে একে বুঝবো।
বাট হতে পারে, মানে ওয়েভ ফাংশন নর্মালাইজড হতে পারে এবং ওয়েভ ফাংশন অর্থোগোনাল হতে হবে। আবার অর্থোগোনালও যে সবসময় হতে হবে সেরকম নয়, কারণ সেটা হচ্ছে আমরা সেই যখন হার্মিশিয়ান অপারেটরের থার্ড পস্টুলেট পড়েছিলাম তখন দেখেছিলাম যে ওয়েভ ফাংশন যে যদি একটা অপারেটর থাকে যেটা হার্মিশিয়ান অপারেটর, তার দুটো যদি সাইমালটেনিয়াস ওয়েভ ফাংশন থাকে উইথ ডিফারেন্ট আইগেন ভ্যালু, তাহলে এরকম কখনোই, তাহলে তারা অর্থোগোনাল হবে। আর যদি সেম আইগেন ভ্যালুতে থাকে তাহলে ওই দুটো ওয়েভ ফাংশন অর্থোগোনাল হবে না, মানে ওই সাইমালটেনিয়াস ওয়েভ ফাংশন অফ এ পার্টিকুলার হার্মিশিয়ান অপারেটর হুইচ হ্যাভ ডিফারেন্ট আইগেন ভ্যালু, সেটা যদি হয় দেন দ্য ওয়েভ ফাংশন দ্যাট টু সাইমালটেনিয়াস ওয়েভ ফাংশন উইল বি অর্থোগোনাল। আর যদি তারা একই আইগেন ভ্যালু হয় মানে ডিজেনারেট কেসে, তাহলে দে মে নট বি অর্থোগোনাল, বাট সেক্ষেত্রে আমরা অর্থোগোনাল করে নিতে পারি, যেটা ছিল একটা ওয়ান অফ দ্য টেকনিক বলেছিলাম ওই গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক, কিন্তু সেটা নিয়ে মনে হয় না আর কথাবার্তা বলা হয়েছিল নিশ্চয়ই, মানে স্যার হয়তো আর বলেনি বা কিছু। ঠিক আছে, তাই তো? তোমাদের তো ওইগুলো পড়া হয়ে গেছে তো? ও না, তোমাদের না ওগুলো পড়া হয়ে গেছে তো? তোমরা তো পুরো মেকানিক্স পড়ে চলে এসছো তো, এখন তো পস্টুলেটের দিকে এগোচ্ছ। হ্যাঁ, ওগুলো তো পড়া হয়ে গেছে। যাই হোক, তাহলে তো এই হচ্ছিল ব্যাপার। একই রকম ভাবে নর্মালাইজের ক্ষেত্রেও ওরকম দেখা যাবে যে ওয়েভ ফাংশন হয়তো নর্মালাইজ হতে পারে, বাট এরকম কোনো ব্যাপার নেই যে নর্মালাইজ হতেই হবে। এবার নর্মালাইজ যদি না হয়, তেমন কিছু উদাহরণ দেখবো যে নর্মালাইজ না হলে কি প্রবলেম হয়, এবং যদি নর্মালাইজ না হয় তারপরেও সে ওয়েভ ফাংশন গুলো অ্যাকসেপ্টেবল হতে পারে, সেটা অ্যাকচুয়ালি কি ফিজিক্যাল সিগনিফিকেন্স দিয়ে অ্যাকসেপ্টেবল হচ্ছে, সেই সব জিনিসগুলো আমরা একে একে দেখবো। আচ্ছা, প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে নর্মালাইজড ওয়েভ ফাংশন, কখন নর্মালাইজড বলবো আর কখন বলবো না, এগুলো। আচ্ছা, প্রথমে হচ্ছে নর্মালাইজড ওয়েভ ফাংশন, এইটা। আচ্ছা, নর্মালাইজড ওয়েভ ফাংশন কি? নর্মালাইজড ওয়েভ ফাংশন হচ্ছে মানে বেসিক্যালি প্রবাবিলিটি ডেন্সিটিটাকে 1 হতে হবে, সেটাই, প্রবাবিলিটি ডেন্সিটিটাকে 1 হতে হবে, মানে প্রবাবিলিটি ডেন্সিটি মানে টোটাল প্রবাবিলিটিকে 1 হতে হবে, নট প্রবাবিলিটি ডেন্সিটি, টোটাল প্রবাবিলিটি শুড বি, যদি 1 হয় তাহলেই আমরা কি সেটা বলি নর্মালাইজেশন অফ প্রবাবিলিটি বলি। একই রকম ওয়েভ ফাংশনের ক্ষেত্রেও টোটাল প্রবাবিলিটিটা যদি 1 হয় তাহলে সেই ওয়েভ ফাংশনকে বলবো নর্মালাইজড ওয়েভ ফাংশন। যেমন কি, যে এ ফাংশন psi x should be normalized if total probability b equal to 1। তার মানে কি, that is integral over all space psi star x psi x dx should be equal to 1। এইটা যদি হয় তাহলে আমরা বলবো যে psi x is a normalized wave function, এইটা। ঠিক আছে, আচ্ছা, যেমন উদাহরণ কি, যেমন অনেক উদাহরণ আছে এখানে। আচ্ছা, এবার আমরা প্রথমে একটা মানে সিম্পল উদাহরণ দেখি, যেটা হয়তো তোমরা এখনো পড়োনি, যখন ওই সিম্পল মডেল সিস্টেম গুলো পড়বে তখন এগুলো পড়বে। তার মধ্যে ওয়ান অফ দ্য তার মধ্যে হচ্ছে ওয়ান অফ দ্য উদাহরণ হচ্ছে যেমন পার্টিকেল ইন এ বক্স প্রবলেম। আমরা তোমরা পড়বে পার্টিকেল ইন এ 1D বক্স বা পার্টিকেল ইন এ 2D বক্স, পার্টিকেল ইন এ 3D বক্স, এরকম অনেক কিছু আছে, আমি আপাতত 1D বক্স বলছি। আচ্ছা, পার্টিকেল ইন এ 1D বক্স প্রবলেমটা অ্যাকচুয়ালি কি প্রবলেম, যে এরকম ভাবে লেখা হয় যে কনসিডার এ ফ্রি পার্টিকেল of mass m confined in a 1D box of
লেন্থ এল। এটাকে কিভাবে ডিফাইন করা হয়, এরকম একটা ব্যাপার আর কি। একটা ওয়ান ডাইমেনশনাল বক্স হবে, একটা ওয়ান ডাইমেনশনাল বক্স যার একটা ইনফাইনাইট পোটেনশিয়াল আছে আর কি বক্সটার, এবং বক্সটার লেন্থ হচ্ছে এল। তার মানে এইটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0 আর এখানে এক্স ইকুয়ালস টু এল। এর মধ্যে একটা ফ্রি পার্টিকেল বসে আছে, একটা ফ্রি পার্টিকেল বসে আছে মানে কি, এর মধ্যে একটা ফ্রি পার্টিকেল আছে যার উপর কোনো পোটেনশিয়াল এনার্জি কাজ করছে না, মানে এই বক্সটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি 0 এবং এইখানে হচ্ছে একটা ইনফাইনাইট পোটেনশিয়াল আছে, মানে এই এই যে ওয়ালটা, বক্সের যে ওয়ালটা সেটা ইনফাইনাইটলি লার্জ আর কি, ইনফাইনাইট পোটেনশিয়াল আছে এবং এই বক্সের বাইরে পোটেনশিয়ালটা হচ্ছে ইনফিনিটি যে কারণে, ঠিক আছে। আর ভিতরে পোটেনশিয়াল 0, মানে বক্সের ভিতরে এই পার্টিকেলটার উপর কোনো পোটেনশিয়াল কাজ করছে না, এরকম একটা ব্যাপার আর কি। এবং এটাকে কিভাবে ডিফাইন করা হয়, এইরকম টাইপের প্রবলেমকে ডিফাইন করা হয় এইভাবে, যে পোটেনশিয়াল এনার্জি 0 যখন আমার এক্সটা হচ্ছে 0 থেকে এল এর মধ্যে, আর এইটা হচ্ছে ইনফিনিটি আদারওয়াইজ। এইভাবে ম্যাথামেটিক্যালি এই টাইপ অফ সিস্টেমগুলোকে ডিফাইন করা হয়, মানে এইটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ডেফিনেশন। আর এরকম ভাবে কথায় লেখা হয় যে কনসিডার এ ফ্রি পার্টিকেল অফ মাস এম কনফাইন্ড ইন এ 1D বক্স অফ লেন্থ এল। আর হচ্ছে গ্রাফিক মানে পিকটোরিয়ালি এই ফাংশন, এই সিস্টেমগুলোকে এইভাবে দেখানো হয়। আচ্ছা, এইরকম একটা সিস্টেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশন যেটা হয়, ওয়েভ ফাংশন সাই এন এক্স, সাই এন এক্স মানে কি, এনটা কি, এন হচ্ছে ওয়েভ ফাংশন ফর nth স্টেট, এনটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার, যেটা যেটা বেসিক্যালি ওই ডিসক্রিট স্টেট গুলোকে আর কি মানে বোঝায়। তো সাই এন এক্স মানে হচ্ছে যে ওয়েভ ফাংশন ফর nth স্টেট, এবং এক্স কেন, কারণ যেহেতু একটা ওয়ান ডাইমেনশনাল বক্স আর কি। তো তার জন্য ওয়েভ ফাংশন যেটা হয়, আমরা যখন এই সিস্টেম পড়বো তখন তার ক্ষেত্রে এর পার্টিকুলার একটা হ্যামিল্টনিয়ান থাকবে, সেখান থেকে আমরা শরিঞ্জার ইন্ডিপেন্ডেন্ট মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট শরিঞ্জার ইকুয়েশন তৈরি করব, সেখান থেকে সেই শরিঞ্জার ইকুয়েশনকে ইসাই ইকুয়ালস টু ইসাইকে সলভ করে আমরা তার ওয়েভ ফাংশন পাবো এন্ড এনার্জি পাবো। যে ওয়েভ ফাংশনটা পাবো সেটা হয় এরকম দেখতে, √2/L sin n pi by L into x with n value 1 2 3 ডট ডট ডট, এটা পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা এত কিছু বললাম তার কারণ হচ্ছে আমরা চেক করব এই ওয়েভ ফাংশনটা নরমালাইজড কি নরমালাইজ না, সেটা দেখব। সেটা কি করে দেখব, তার মানে কি, ওই যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স, এই ইন্টিগ্রেশনটাকে যদি 1 দেখাতে পারি তাহলে ওয়েভ ফাংশনটা নরমালাইজড দেখব, তাহলে সেটা দেখা যাক কি হয়। আচ্ছা, তাহলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস মানে এখানে কি হবে, এখানে অল স্পেস মানে কি, এখানে বক্স লেন্থের মধ্যে টোটাল ব্যাপারটা হচ্ছে, তার মানে 0 to L সাই এন স্টার এক্স সাই এন এক্স ডিএক্স হুইচ ইজ ইকুয়ালস টু 0 to L √2/L সাইন n pi by L into x, তার কমপ্লেক্স কনজুগেট হুইচ ইজ বেসিক্যালি একই থাকবে, তার কারণ হচ্ছে পুরোটাই রিয়েল পার্ট আমরা বুঝতে পারছি, ইন্টু √2/L সাইন n pi by L into x dx, এটা। আচ্ছা, এইটা মানে কি, এটা মানে দেখো এটা তো মানে পুরোটাই রিয়েল, তার মানে একই থাকবে, তার মানে ধরো √2/L ইন্টু √2/L মানে বেসিক্যালি হয়ে গেল 2/L। আচ্ছা, আমি 2টাকে ভেতরেই রেখে দিচ্ছি, ঠিক আছে, আমাদের কাজে লাগবে, ঠিক আছে, আমি 2টাকে বাইরে আনছি না, তাহলে 1/L কে আমি বাইরে নিয়ে আসতে পারি, 1/L বাইরে চলে আসলো। আচ্ছা, 0 to L, এটা 2 থেকে গেল, আর এটা সাইনই থেকে যাবে, এটা তো সাইন আছে, তাহলে সাইন স্কোয়ার হয়ে গেল, তাহলে 2 সাইন স্কোয়ার n pi by L into x dx, এইটা হলো। আচ্ছা, 2 সাইন স্কোয়ার থিটা মানে কি হয়, 1 মাইনাস কস টু থিটা, এটা এখানে লিখবো, তাহলে 1 সেই জন্যই 2টাকে ভেতরে রেখে দিয়েছিলাম, তাহলে 1/L 0 to L 1 মাইনাস কস 2n pi by L into x dx, এটা হলো। আচ্ছা, এবার এই ইন্টিগ্রেশনটা করব, কিভাবে হবে ইন্টিগ্রেশনটা, এটা সবাই জানে যে 0 to L dx মাইনাস 0 to L cos 2n pi by L into dx, এইটা হবে, এইটা। আচ্ছা, ইকুয়ালস টু 1/L, এই ইন্টিগ্রেশন কি হবে, x
যেটার মান হবে হচ্ছে l মাইনাস 0 মাইনাস কস থিটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন থিটা, তাহলে এটা হবে। আর নিচে একটা 2n পাই বাই l হবে, যেটা বেসিক্যালি ওপরে উঠে গেলে হয়ে যাবে l বাই 2n পাই ইন্টু সাইন 2n পাই বাই l ইন্টু এক্স, যার লিমিট বসবে 0 টু l, ব্যাস এটা হয়ে গেল। আচ্ছা, এটা হয়ে যাবে 1 বাই l ইন্টু, আর ভিতরে থাকবে l মাইনাস l বাই 2n পাই ইন্টু কি হবে, আচ্ছা এটা সাইন মানে এক্স এর জায়গায় যদি l বসাই l কেটে গেল, সাইন 2n পাই, সাইন যে কোনো পাই হচ্ছে 0 0 মাইনাস এখানে যদি এক্স এর জায়গায় 0 বসাই তাহলে সাইন 0 মানে আগেন 0, তাহলে এটা হচ্ছে 0, এটা হয়ে গেল। তার মানে এটা কি হয়ে থাকলো, সেকেন্ড পার্টটা 0, সামনের পার্টটা হচ্ছে 1 বাই l ইন্টু l হুইচ ইজ 1, তাহলে এই দেখা গেল এটা নর্মালাইজড। ঠিক আছে, বুঝতে পেরেছি? এইরকম ভাবে দেখেন, যদি তোমাদের এরকম কোশ্চেন আছে যে শো দ্যাট যে দিস ওয়েভ ফাংশন ইজ নর্মালাইজ, তাহলে এইটা আমাদেরকে বেসিক্যালি এইটা দেখাতে হবে। এবার যে সিস্টেম বলে দেবে সেই সিস্টেম অনুযায়ী আমাদের এই অল স্পেসটা, মানে সিস্টেমের ডেফিনেশন অনুযায়ী এই ইন্টিগ্রাল ওভার অল স্পেসটা ঠিক হবে। ঠিক আছে, এটা হলো ভার্টিক্যাল লিনিয়ার বক্সের জন্য। এরপর এর পরের যে প্রবলেমটা আমরা পড়ে থাকি সেটা হচ্ছে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, মানে ভাইব্রেশনাল মোশন যেটা পড়ি সেটার এক্সাম্পল হিসেবে নিতে হয় লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর হুইচ ইজ আগেন ওয়ান ডাইমেনশনাল ওয়ান। সেই ক্ষেত্রে ওরকম বিভিন্ন ওয়েভ ফাংশন দেখতে পাওয়া যায়, যেগুলো দেখা যায় যে নর্মালাইজড ওয়েভ ফাংশন, এবং তার ক্ষেত্রে যেহেতু ওটা ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটর, যার সিস্টেম অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ দ্য সিস্টেম যার লিমিটটা হয় মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। ঠিক আছে, সেই সেরকম ভাবে দেখানো যায়, মানে সেটা আমি আর দেখাবো না, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, এক্সাম্পল 2 যেমন ধরো এটা যেমন যে ওই বেসিক্যালি দ্য লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, কনসিডার লিনিয়ার SHO লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, এবং সেক্ষেত্রে দ্য গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন যেটা হয় হচ্ছে ধরো এই সাই 0x যদি বলি, এটা হয় আলফা বাই পাই টু দি পাওয়ার 1/4 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2, এরকম একটা হয়। ঠিক আছে, যেখানে ওই আলফাটা একটা কনস্ট্যান্ট যার ভ্যালু হয় হচ্ছে রুট ওভার কে ইন্টু মিউ বাই এইচ ক্রস, যেখানে কেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, মিউটা হচ্ছে রিডিউসড মাস, এইচ ক্রসটা তো জানো h/2π, এইগুলো দেখানো যায়। সেগুলো কিভাবে আসে না আসে সেগুলো আমরা সব পড়বো, এবং এইটার ক্ষেত্রে তোমরা জাস্ট বাড়িতে করে দেখতে পারো যে এটা কিন্তু একটা নর্মালাইজড ওয়েভ ফাংশন। সেক্ষেত্রে আমাদেরকে কি বার করতে হবে, তোমাদেরকে এই ইন্টিগ্রালটা বার করতে হবে, যে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই 0x, সাই 0x মানে এই জিরোটা হচ্ছে বেসিক্যালি গ্রাউন্ড স্টেট বোঝানোর জন্য জিরোটা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে সাই 0x স্টার সাই 0x dx, এইটা তোমাদেরকে বার করতে হবে কি আসছে। এইটা বার করলেই দেখবে 1 আসবে, যেটা বলতে পারি এটা নর্মালাইজড ওয়েভ ফাংশন। ঠিক আছে, এটা বাড়িতে করে দেখতে পারো। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে হাইড্রোজেন অ্যাটম ওয়েভ ফাংশন। হাইড্রোজেন অ্যাটম ওয়েভ ফাংশন যেমন হাইড্রোজেন অ্যাটম ওয়েভ ফাংশন যেমন হচ্ছে 1s orbital for হাইড্রোজেন অ্যাটম ইজ, এটাকে এইভাবে লেখা যায় সাই 1s আর হুইচ ইজ দ্য ফাংশন অফ আর অনলি, তাই সাই 1s আর ইকুয়ালস টু 1/√পাই a0 কিউব, এইটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস r/a0, এইটা যেখানে a0টা কি, ওয়্যার a0 হচ্ছে বোর রেডিয়াস, এইটার ক্ষেত্রে। আচ্ছা, এইটার ক্ষেত্রে বরং একটু দেখিয়ে দিতে পারি, এটার যদিও যখন তোমরা হাইড্রোজেন অ্যাটম পড়বে তখন বুঝেই যাবে, এটা এখানে না করলেও হয়, কিন্তু কারণ তোমাদের মানে হাইড্রোজেন অ্যাটমটা যখন, তখন এইগুলো ব্যাপারগুলো খুবই ইজি হয়ে যাবে। বাট এইটার ক্ষেত্রে কি হবে দেখো, হাইড্রোজেন অ্যাটমটা একটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, মানে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে এটাকে আমরা সলভ করি, তার মানে এটা 3 ডাইমেনশনাল প্রবলেম।
হাইড্রোজেন অ্যাটম বেসিক্যালি, মানে পার্টিকেল ইন এ 1D বক্স 1 ডাইমেনশনাল প্রবলেম। যদিও আমরা 2D 3D পড়বো এবং সেই ক্ষেত্রেও একই রকম ভাবে দেখাতে পারি যে ওয়েভ ফাংশন গুলো নর্মালাইজ, সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটা বড় হয়ে যাবে, 3টে ভ্যারিয়েবল এসে যাবে, এই সমস্ত ব্যাপার। আচ্ছা, সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে শুধু আমরা 1Dটাই মানে মোটামুটি সারা জীবনই পড়ে যাব বলতে পারো। তো 1D তো বুঝতেই পারছো, দেখো উপরের ইন্টিগ্রেশন যেটা আমি বললাম বাড়িতে করে নেবে, ইন্টিগ্রেশনটা খুবই সোজা একটা ইন্টিগ্রেশন, কারণ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ওই একটা এক্সপোনেনশিয়াল টাইপ অফ ইন্টিগ্রেশন, যেটা হচ্ছে সেই গেসিয়াস স্টেটে আমরা যেমন পড়েছিলাম, এটা পুরো গামা ফাংশন দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল। আর এইটার ক্ষেত্রে এই যে এই হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রেও ওরকম বুঝতেই পারছি এক্সপোনেনশিয়াল পার্ট আছে, গামা ফাংশন দিয়ে হবে, কিন্তু এটা একটা 3 ডাইমেনশনাল প্রবলেম। যেহেতু এটা একটা 3 ডাইমেনশনাল প্রবলেম, এবার আমাদেরকে কি দেখাতে হবে, আমাদেরকে দেখাতে হবে যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi 1s r তার কমপ্লেক্স কনজুগেট psi 1s r d, এই যে d যেটা, এই d এটা তো 3 ডাইমেনশন প্রবলেম, এটার 1 ডাইমেনশন নেই, তাই না? তার মানে এই জন্য এটা হবে d টাউ, এটা 3 ডাইমেনশনাল প্রবলেম। এবার d টাউ, ঠিক আছে, d টাউ মানে কি এটা বলছি আমি। তো এইটা ইকুয়ালস টু আমাদেরকে দেখাতে হবে 1। এবার প্রশ্ন হচ্ছে এই ডি টাউটা কি? ডি টাউটা ভলিউম এলিমেন্ট, সেটা বুঝতে পারছি। কেন ভলিউম এলিমেন্ট? কারণ ডি টাউ মানে হচ্ছে ডিএক্স ইন্টু ডিওয়াই ইন্টু ডিজেড, 3 ডাইমেনশনাল প্রবলেম যেহেতু। আচ্ছা, এবার কথাটা হচ্ছে ঠিক আছে, এটা তো কার্টেশিয়ান কোঅর্ডিনেটে হলো, বাট আমি তো ওকে পোলার কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে সলভ করব, কারণ কার্টেশিয়ান কোঅর্ডিনেটে সলভ করা ইজ ভেরি টাফ, এটা সম্ভব না 3 ডাইমেনশনাল, মানে কারণ তার কারণ হচ্ছে এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট প্রবলেম বলে, এটা পোলার কোঅর্ডিনেট প্রবলেম বলে, সেই জন্য কার্টেশিয়ান কোঅর্ডিনেটে সলভ করা ইজ নট দ্যাট ইজি। তো সেই জন্য আমরা এটাকে পোলার কোঅর্ডিনেটে সলভ করব। তাহলে পোলার কোঅর্ডিনেটে ভলিউম এলিমেন্ট dx dy dz এইটা কি হয়, এটা যখন আমরা পড়বো তখন বুঝতে পারবো। এইটা হয় হচ্ছে বেসিক্যালি এটা হয় হচ্ছে সামথিং কনস্ট্যান্ট যে ইন্টু dr d থিটা d ফাই, এটা হয়। ঠিক আছে, এই যেটা কি, যে সামথিং কনস্ট্যান্ট যেটা বললাম, এটাকে বলা হয় জ্যাকোবিয়ান, এই যেটাকে বলা হয় জ্যাকোবিয়ান। এই জ্যাকোবিয়ানটা অ্যাকচুয়ালি কি করে, জ্যাকোবিয়ানটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করে। ঠিক আছে, এইটার ভ্যালু কি হয়, এইটার ভ্যালু হয় হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা ইন্টু ডিআর ডি থিটা ডি ফাই। তার মানে বেসিক্যালি ব্যাপারটা কি দাঁড়ালো, আর স্কোয়ার ডিআর সাইন থিটা ডি থিটা ডি ফাই, এইটা হচ্ছে ডি টাউ এর ভ্যালু ইন টার্মস অফ পোলার কোঅর্ডিনেট। ঠিক আছে, তার মানে এই যে ডি টাউ এর জায়গায় আমাকে এইটা লিখতে হবে অ্যাকচুয়ালি। তাহলে আমি কি লিখবো, অর মানে এই প্রথমতই ওয়ানটা তো আমাকে দেখাতে হবে, ঠিক আছে, এখানে ওয়ান আমার লেখা উচিত হয়নি, বাট আমি তোমাদেরকে বোঝানোর জন্য ওয়ানটা আমাকে দেখাতে হবে। তাহলে আমি এই যে এই পার্টটাকে অ্যাকচুয়ালি আমি কি লিখবো, যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস মানে কি হবে, এটা 3 ডাইমেনশনাল। তাহলে ইন্টিগ্রাল ওভার আর, যেখানে আর এর লিমিটটা হয় 0 টু ইনফিনিটি, কেন হয় সেগুলো যখন আমরা পড়বো তখন সব বুঝতে পারবো। ঠিক আছে, আর এর লিমিটটা হয় 0 টু ইনফিনিটি, যেখানে আরটা মানে রেডিয়াল পার্টকে বোঝায়, আর অ্যাঙ্গুলার পার্ট হচ্ছে থিটা এন্ড ফাই মিলে হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট। আচ্ছা, থিটাটা কি, থিটাটা হচ্ছে, থিটার লিমিটটা হবে, থিটার টোটাল লিমিটটা হবে হচ্ছে 0 টু পাই, আর ফাই এর লিমিটটা হবে হচ্ছে 0 টু 2 পাই, এটা। ঠিক আছে, আচ্ছা, তারপরে এটা হলো। আচ্ছা, এবার সাই 1 স্টার আর, আচ্ছা এটা হচ্ছে 1 বাই রুট ওভার পাই এ জিরো কিউব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো তার কমপ্লেক্স কনজুগেট ইন্টু 1 বাই রুট ওভার পাই এ জিরো কিউব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো, এটা যেমন আছে তেমন। এবার ডি টাউ এর জায়গায় এটা লিখবো আর স্কোয়ার ডিআর সাইন থিটা ডি থিটা ডি ফাই, এইটা হবে টোটাল ইন্টিগ্রেশনটা, এইটা আমাদেরকে বার করতে হবে।
আচ্ছা, উপরের পার্টটা বোঝাই যাচ্ছে যে একই থাকবে, তার মানে এটা 1/πa0 বাইরে বেরিয়ে চলে আসবে, e⁻²r/a0 হয়ে যাবে। আচ্ছা, আর এইখানে একটা r²dr আছে, এখানে সাইন থিটা আছে, ডি থিটা ডি ফাই, তার মানে সাইন থিটা ডি থিটাটা থিটা পার্টের সাথে চলে যাবে, এই dr এর আর পার্টের সাথে একটা r² গুণ হবে, করে হচ্ছে ওই r² dr, ওই r² ইন্টু e⁻²r/a0 dr, সেটা আর পার্টের সাথে চলে আসবে, আর ফাই পার্টের সাথে শুধু ডি ফাই চলে যাবে। ঠিক আছে, এটা বড় ইন্টিগ্রেশন হবে, কিন্তু এই পুরোটাকে করে দেখাতে হবে যে এটা 1 আসছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে কি হবে, 1/πa0³ r equals to 0 to infinity r² into e⁻²r/a0 dr into theta equals to 0 to pi sin theta d theta into phi equals to 0 to 2 pi d phi, এটা হবে। আচ্ছা, এটা হচ্ছে sin theta d theta। এটা হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এই যে এই প্রথম পার্টটা করো, প্রথম পার্টের ইন্টিগ্রেশন কিভাবে হয়, এই টাইপ অফ ইন্টিগ্রেশন গুলো, এটা আমরা গামা ফাংশন দিয়ে করি, এটা করতে হবে। আচ্ছা, তাহলে এই পাতায় লিখছি কি ছিল, 1/πa0³ into integration of r equals to 0 to infinity r² into e⁻²r/a0 dr theta equals to 0 to pi sin theta d theta phi equals to 0 to 2 pi d phi, এটা ছিল। আচ্ছা, এই প্রথম ইন্টিগ্রেশন কিভাবে হবে, গামা ফাংশন দিয়ে হবে, যে let 2r/a0 equals to z or r equals to a0/2 into z or dr equals to a0/2 into dz, এটা হবে। আচ্ছা, এটা একটা হলো। তারপরে কি, তারপরে যদি লিমিট চেঞ্জ করি তাহলে কি থাকবে, যে আর যখন 0 জেড তখন 0, বা জেড, হ্যাঁ, আর যখন 0 জেড তখন 0 হবে, আর যখন ইনফিনিটি জেড তখন ইনফিনিটি হবে, তার মানে লিমিট চেঞ্জ করে ব্যাপারটা একই থেকে যাবে। তাহলে 1/πa0³ 0 to infinity, আচ্ছা, r² মানে হবে হচ্ছে a0/2 তার স্কোয়ার ইন্টু z² ইন্টু e⁻z ইন্টু dr মানে a0/2 ইন্টু dz, এটা হবে। আচ্ছা, এইখানে থিটা ইকুয়ালস টু 0 টু পাই সাইন থিটা ডি থিটা, এইভাবেই আপাতত রেখে দিলাম, ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই ডি ফাই রেখে দিলাম। আচ্ছা, এইখানে এবার কি হবে, এটাকে সিম্পলিফাই করো, 1/πa0³ ইন্টু ইন্টু এটা হয়ে যাবে a0/2 তার কিউব ইন্টু ভিতরে এটা হবে হচ্ছে 0 টু ইনফিনিটি z² e⁻z dz। আচ্ছা, এইখানটা কি হবে, সাইন থিটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন থিটার ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা, তাহলে এটা হবে হচ্ছে মাইনাস কস থিটা 0 টু পাই, আর এইটা হবে হচ্ছে 2 পাই, এই ফাই এর ডি ফাই এর ইন্টিগ্রেশন ফাই, যেখানে লিমিট বসালে জাস্ট 2 পাই হবে। আচ্ছা, এইটা হবে হচ্ছে a0³ কেটে গেল, তাহলে 1/2 এর কিউব মানে হচ্ছে 8 ইন্টু পাই ইন্টু এইটা কি হবে, এইটা কি হবে, আচ্ছা, এইটা হচ্ছে z² ইন্টু e⁻z কে যদি গামা ফাংশন করি, তার মানে হচ্ছে এটা গামা 3 হবে, তাই তো, হ্যাঁ, গামা 3 হবে, তার মানে এটা হবে হচ্ছে গিয়ে গামা 3, তার মানে 2 + 1 একটা 2 বেরিয়ে আসবে, তার মানে 2 ইন্টু 1, গামা 1 থেকে যাবে 2 ইন্টু 1 ইন্টু এইটা হচ্ছে মাইনাস কস পাই, মাইনাসে মাইনাসে প্লাস কস 0 ইন্টু 2 পাই। আচ্ছা, এটা হলো
এটা হলে এইখানে একটা 4 থাকবে, 1/4 পাই ইন্টু এটা হবে হচ্ছে cos পাই মানে -1, মাইনাস মাইনাসে +1, 1 + 1 মানে 2 ইন্টু 2 পাই। তার মানে দেখা যাচ্ছে পাই পাই কেটে গেল, আর 2 দুগুণে 4, এইগুলো সব কেটে গেল, করে আলটিমেটলি 1 থেকে গেল, নর্মালাইজড। ঠিক আছে, তাহলে এই রকম ভাবেই মানে পোলার স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে এরকম একটা ডিটেইলড ইন্টিগ্রেশন করে আমাদেরকে দেখাতে হবে, সেই জন্যই আমি এটা দেখালাম। যদিও এটা 1s ওয়েভ ফাংশন, যেটা দেখে মনে হচ্ছে এটা শুধুমাত্র আর এর ফাংশন, বাট যেহেতু আমাদেরকে দেখাতে হবে টোটাল প্রবাবিলিটি, সেই জন্য টোটাল 3 ডাইমেনশনাল, যেহেতু এটা 3 ডাইমেনশনাল প্রবলেম, তার মানে সবকটা ডাইমেনশনকে কনসিডার করে আর থিটা ফাই টোটালটার উপর ইন্টিগ্রেশন করে দেখাতে হবে যে আলটিমেটলি টোটাল প্রবাবিলিটি 1 আসছে। ঠিক আছে, বুঝতে পেরেছো এই অবধি সবাই? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে নর্মালাইজ কি করে দেখাবো সেটা বুঝে গেলাম। আচ্ছা এবার কথাটা হলো যে আদৌ কি ওয়েভ ফাংশনকে তার মানে এবার কি মানে ওয়েভ ফাংশনকে নর্মালাইজ হতেই হবে, এটা হচ্ছে নেক্সট কথা, যে ওয়েভ ফাংশন কি নর্মালাইজ হতে হবে। মানে প্রথমত ওয়েভ ফাংশন নর্মালাইজ হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এটা হচ্ছে প্রথম কথা। মানে মানে হতে হবে ঠিক বলা উচিত না, মানে এবার হচ্ছে সব ওয়েভ ফাংশন কি নর্মালাইজ হবে, মানে হতেই পারে কোনো কোনো ওয়েভ ফাংশন তোমাদের কাছে আছে, দিয়ে দেওয়া হয়েছে, যেটা নর্মালাইজ নয়। ঠিক আছে, তাহলে ওয়েভ ফাংশন যদি নর্মালাইজ না হয় তাহলে আমরা তাকে নর্মালাইজ করব কি করে। মানে প্রথমে যেটা দেখানো হলো সেটা হচ্ছে একটা ওয়েভ ফাংশন নর্মালাইজ কিনা সেটা আমরা দেখে নিলাম, যে ওয়েভ ফাংশনগুলো নর্মালি আমরা দেখতে পাই আমাদের সিম্পল মডেল সিস্টেমের ক্ষেত্রে তারা নর্মালাইজ কিনা সেটা দেখলাম। এবার নেক্সট প্রশ্ন যেটা সব থেকে ভালো করা উচিত, সেই নেক্সট প্রশ্নটা হচ্ছে নর্মালাইজটা হচ্ছেটা কি করে। মানে নর্মালাইজ কিনা তো আমি দেখে নিলাম, মানে ওয়েভ ফাংশন গুলো অলরেডি নর্মালাইজ ছিল, আমি সেটাকে প্রমাণ করলাম। তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে যে কি করে নর্মালাইজ ছিল, নর্মালাইজেশন প্রসেসটা কি, সেইটা হচ্ছে সব থেকে ভালো মানে বলা উচিত। নেক্সট হচ্ছে নর্মালাইজেশন প্রসেস। তাহলে নর্মালাইজেশন প্রসেসটা বুঝতে গেলে আমাকে প্রথমে একটা এক্সাম্পল নিতে হবে হুইচ ইজ নট নর্মালাইজড, সেটাকে আমরা নর্মালাইজ করব, তাহলে নর্মালাইজেশন প্রসেস বলতে পারবো। তাহলে নেক্সট যেটা বলা উচিত সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট কথা, সেটা হচ্ছে নর্মালাইজেশন প্রসেস, সেইটা দেখা যায়। তাহলে নেক্সট হচ্ছে নর্মালাইজেশন প্রসেস, এটা দেখা যায়। আচ্ছা আচ্ছা এইটা সেটা কি করে হচ্ছে, যে যে তাহলে আমি প্রথমে বলছি যে আমি একটা ওয়েভ ফাংশন ধরে নিচ্ছি যেটা নট নর্মালাইজড। আচ্ছা আচ্ছা, তাহলে ধরো যে এরকম একটা কোন ওয়েভ ফাংশন নিচ্ছি, যে let us consider a wave function, ধরো psi প্রাইম, যেটা হচ্ছে c ইন্টু psi, ঠিক আছে, এইটা is not normalized, ঠিক আছে এইটা। আচ্ছা বাট psi is normalized, মানে আমি এখানে বলে দিচ্ছি psi is normalized, বাট c ইন্টু psi is not normalized। ঠিক আছে, মানে psi প্রাইম যেটা একটা আলাদা নতুন মানে একটা আলাদা স্টেট, মানে একটা আলাদা ওয়েভ ফাংশন, সেটা ইজ নট নর্মালাইজড, বাট psi ইজ নর্মালাইজড। ঠিক আছে, এইটা এরকম ভাবে ধরো আমি ধরছি। তাহলে এই psi প্রাইমটাকে আমি নর্মালাইজ করব কি করে, এটাই হচ্ছে আমি এখন দেখতে চাই নর্মালাইজেশন প্রসেস। যদিও এই দেখো, যদিও হচ্ছে সি ইন্টু psi আর psi এরা কিন্তু একই স্টেটকে রিপ্রেজেন্ট করে, কারণ এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন। ঠিক আছে, সেইগুলো আমরা সব একে একে আসবো। তো আপাতত যেটা বলছি যে psi নর্মালাইজড, বাট psi প্রাইম যেটা একটা ওয়েভ আর একটা ওয়েভ ফাংশন যেটা psi এর সাথে এইভাবে রিলেটেড, সেটা নর্মালাইজ নয়। তাহলে এরকম একটা ওয়েভ ফাংশনকে, বা তো এরকমও হতে হবে না যে তোমার সাইটা নর্মালাইজড আর সাই প্রাইম এবং সাই প্রাইমের সাথে সবসময় এরকমই সম্পর্ক, এরকম হতে হবে না। আসল কথা হচ্ছে এরকম একটা ওয়েভ ফাংশন যেটা নর্মালাইজ নয়,
তাকে আমরা নর্মালাইজ করব কি করে, এটা হচ্ছে আসল কথা। ঠিক আছে, আচ্ছা যেহেতু এটা নর্মালাইজ নয় তাহলে এটা কি হতে পারে, এটা নর্মালাইজ নয় সেজন্য আমরা এরকম ভাবে লিখতে পারি যে 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 এরকম ভাবে লিখতে পারি, আচ্ছা যে এটা তো তাহলে অর এখান থেকে সাই ইকুয়াল টু কি হবে, সাই ইকুয়াল টু হবে হচ্ছে সাই প্রাইম বাই সি, এইটা হবে সাই প্রাইম বাই সি, এটা হবে। আচ্ছা আচ্ছা দাঁড়া, এখানে আমি একটা কথা বলেছি, এখানে আমি একটা কথা ভুল বলেছি, এই সাইটা নর্মালাইজডও বলার দরকার নেই, আপাতত কিছুই বলার দরকার নেই। ঠিক আছে, সাই প্রাইম ইজ নট নর্মালাইজড এইটা। আচ্ছা এবার যদি এরকম হয় যে সাইটা হচ্ছে সাই প্রাইম বাই সি, ঠিক আছে, আচ্ছা আমি এরকম ভাবে বলি বরং, আচ্ছা লেট সাই ইজ quantum mechanically acceptable wave function but not normalized, এইভাবে বলি, but not normalized এইভাবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, দেন এই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এক্স সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স যেটা, এইটা ইকুয়ালস টু 1 হবে না, 1 হবে না, কিন্তু একটা কোনো ফাইনাইট ভ্যালু থাকবে, সেই ফাইনাইট ভ্যালুটা আমি ধরো বলছি আলফা। ঠিক আছে, এরকম একটা কোনো ভ্যালু থাকবে যার ফাইনাইট ভ্যালুটা হবে আলফা, তাহলে এবং এই আলফা মানে এই আলফাটা হচ্ছে আলফা ইজ ফাইনাইট বাট আলফা ইজ ফাইনাইট বাট নট ইকুয়ালস টু 0, এটা হবে। আচ্ছা এটা যদি হয় তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে ইন্টিগ্রাল ওভার নট ইকুয়ালস টু 1 হবে না, না নট ইকুয়ালস টু 0, আলফার ভ্যালু ফাইনাইট বাট কখনো 0 হবে না, মানে ফাইনাইট মানে তো 0ও হতে পারে না, 0টা হবে না, 1 তো হবেই না, মানে যে কোনো একটা ভ্যালু আছে ধরো, ঠিক আছে, মানে যে কোনো একটা ভ্যালু আছে, হ্যাঁ নট ইকুয়ালস টু 1ও বলতে পারো এবং নট ইকুয়ালস টু 0 আদার দেন 1, কিছু একটা ফাইনাইট ভ্যালু, তাই বলে 0 হবে না, ঠিক আছে এইটা। আচ্ছা তাহলে এরকম একটা ভ্যালু আছে, যে এইটাকে এবার আমরা কিভাবে লিখতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি যে সাই এক্স বাই রুট আলফা করে নিলাম কমপ্লেক্স কনজুগেট ইন্টু সাই এক্স বাই রুট আলফা, এইটা এখানে যেখানে সব মশলা থাকে, হ্যাঁ এক মিনিট ধরো তোমরা একটু, সরি বলছি রে সবাই আজ টায়ার্ড, আজই করবি নাকি, সবাই মানে বাকিদের কথা বলতো, তোদের আবার কাল থেকে অত চাপ শুরু হবে। আরে না ও শুয়ে যেতে হবে না, ওই জন্যই বলছি চাপ শুরু হবে হঠাৎ করে, ও হবে না। হ্যাঁ তো করতে হবে না, কদিন পরে করলেও হবে। না না ওই শুরু হলে আর হবে না, ওটাই তো বলছি। আর কেউ তার মতো 11:30 ঘুম থেকে উঠলো, কালকে থেকে মেসেজ করেছে আজ কি তোমাদের বাড়িতে খাওয়া দাওয়া উচিত, আর দুপুরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া, তোমাকে মেসেজ করেছে আজ দুপুরে কি তোমাদের বাড়িতে খাওয়া দাওয়া, না আজ দুপুরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া নয়, প্রচুর কাজ, আমরা ওই হাড়ভাঙা তরকারিতেই খাবো, তুমিও কিছু একটা খেয়ে আমাদের সাথে বাইরে চলো। আমি বলেছি যে চিকেনটা তুমি নিয়ে যাও এখান থেকে, চিকেন নিয়ে নিয়ে সবাই এত টায়ার্ড তাই বল। সবাই কোথায়, আমরাই দু তিনজন, মানে আমরা পাঁচজন, বাকিরা কি করেছে কালকে
আচ্ছা সরি, হ্যাঁ আচ্ছা তাহলে এটাকে আমি এইভাবে লিখলাম, মানে কি করলাম বলো তো, এই আলফাটাকে যেটা সেটা রুট আলফা এরকম করে দিলাম। আর যেহেতু আলফা রিয়েল, অবশ্যই আলফা ইজ রিয়েল অলসো, সেই জন্যই এটাকে কমপ্লেক্স কনজুগেটের মধ্যে ঢুকিয়ে নিলাম, কোনো অসুবিধা নেই। এইটা dx ইকুয়ালস টু 1, এটা হলো। আচ্ছা এইবার বলছি এই যে এইবার বলছি যে এই যে এই সাই এক্স বাই রুট আলফা, এইটাকে আমি একটা নতুন ওয়েভ ফাংশন ফাই এক্স বলছি এইটা। তাহলে এই ফাই এক্সটা কি হয়ে গেল, মানে সাই এক্স ওয়াজ নট নর্মালাইজড, আমি সেইভাবে শুরু করেছিলাম। সাই এক্স ওয়াজ নট নর্মালাইজড, আমি এইভাবে শুরু করেছিলাম। তাহলে নর্মালাইজ যেহেতু না, সেই জন্য সাই স্টার এক্স সাই এক্স ডিএক্সটা ছিল আলফা, যেটা অবশ্যই এর ভ্যালুটা 0 না বা 1 না, তাছাড়া অন্য কিছু, এবং রিয়েল। তারপরে আমি সাই এক্সটাকে আমি এরকম ভাবে লিখলাম, লিখে এইটা ইকুয়ালস টু 1 হলো, এমন ভাবে লিখলাম। তাহলে সাই এক্স বাই রুট আলফা, এইটাকে আমি যদি বলি একটা নতুন ওয়েভ ফাংশন ফাই এক্স, একটা নতুন ওয়েভ ফাংশন ফাই এক্স, এইটা কিন্তু দেখো নর্মালাইজড, তাই না? মানে এটাকে যদি ফাই এক্স বলি, তাহলে আমরা এই উপরের পার্টটাকে এটা লিখতে পারি ফাই এক্স স্টার ফাই এক্স ডিএক্স ইকুয়ালস টু 1 ইন্টিগ্রাল ওভার অল স্পেস, যেটা মানে কি, মানে ফাই এক্স ইজ নর্মালাইজড, যেটা মানে হচ্ছে ফাই এক্স ইজ নর্মালাইজ। তার মানে সাই এক্স নর্মালাইজ ছিল না, কিন্তু আমি ওই মানে এখানে এর যে এটা নর্মালাইজ না হওয়ার জন্য প্রবাবিলিটির যে একটা টোটাল প্রবাবিলিটির যে একটা ফাইনাইট ভ্যালু আছে, সেইটা দিয়ে আমি যখন ওই ওয়েভ ফাংশনটাকে এমন ভাবেই ভাগ করে দিলাম, করে একটা নতুন ওয়েভ ফাংশন তৈরি হলো, সেইটা কিন্তু নর্মালাইজড। ঠিক আছে, সেটা কিন্তু নর্মালাইজ। তার মানে এবার এইখান থেকে এবার আমরা এই এরকম ভাবে দেখাতে পারি যে তাহলে ফাই এক্স ইকুয়ালস টু কি আসলো, ফাই এক্স ইকুয়ালস টু সাই এক্স ইন্টু রুট ওভার আলফা। আচ্ছা 1 বাই রুট ওভার আলফা মানে ক্যাপিটাল এন ইন্টু সাই এক্স, এটা হলো ফাই এক্স ইকুয়ালস টু এন ইন্টু সাই এক্স। হিয়ার এই এন যেটা, এইটা ইকুয়ালস টু তার মানে কি 1 বাই রুট ওভার আলফা। এই 1 বাই রুট ওভার আলফা মানে আবার কি, দেখো আলফা মানে আবার কি ছিল, আলফা মানে আবার এই টোটাল জিনিসটা ছিল, তার মানে আলফার জায়গায় আমি টোটাল জিনিসটা বসিয়ে দেবো, এই 1 বাই রুট ওভার ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স, এইটা ছিল এটা। আর এই যে 1 বাই রুট ওভার আলফা, এটাই তো এই ফাই এক্সটাকে নর্মালাইজ করলো, করে একটা নতুন ওয়েভ ফাংশন তৈরি হলো ফাই এক্স যেটা, সেইটা। তাহলে এনটা যেটা 1 বাই রুট ওভার আলফা বলছি, সেটা মানে আবার অ্যাকচুয়ালি এই জিনিসটা, এইটাকে বলা হয় নর্মালাইজেশন কনস্ট্যান্ট, ইজ called the normalization constant, এইটা। and this process is called normalization process। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার, এইটাকে বলে নর্মালাইজেশন প্রসেস। আচ্ছা এবার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হলো, মানে জিনিসটা দেখতে যেন বড্ড আর কি মানে কঠিন কঠিন মনে হলো, তাই না? মানে কঠিন ঠিক না, কেমন এটা যেন মানে বেশি ঘুরিয়ে পেঁচিয়ে বলা হলো, ব্যাপারটা এত কঠিন কিছু নয়। সেটা একটা এক্সাম্পল করলে তোমাদের পরীক্ষায় যখন আসবে, যে ধরো একটা ওয়েভ ফাংশন দিয়ে দিয়েছে, সেই ওয়েভ ফাংশনটাকে বলেছে একে নর্মালাইজ করো, এরকম যখন আসবে সেটা অ্যাকচুয়ালি কিভাবে করবে, এটা খুবই সোজা একটা বিষয়। আচ্ছা আমরা তাহলে আবার সেই পার্টিকেলিনে বক্স, ওই যে প্রবলেম, যে ওয়েভ ফাংশন, সেইখানে ফিরে যাই, সেটা করলেই বুঝতে পারবো যে যেমন ধরো আমাদের একটা ওই পার্টিকেলিনে 1D বক্সের জন্য ধরো আমাদের একটা ওয়েভ ফাংশন আছে, যে ওয়েভ ফাংশনটা নন নর্মালাইজড ভাবে লিখছি আর কি, নর্মালাইজড নয়। ধরো তোমাদেরকে এরকম দিয়ে দিয়েছে সামথিং কনস্ট্যান্ট ইন্টু সাইন n পাই বাই l ইন্টু x, এইটা দিয়ে দিয়েছে উইথ n এর ভ্যালু 1 2 3 ডট ডট ডট, এইটা দিয়ে দিয়েছে, বলেছে যে এটাকে নর্মালাইজ করো।
এটা তো আমাদের কোশ্চেন এসছে। কিভাবে করবে নর্মালাইজেশন প্রসেস দিয়ে কি করে করবে, তখন এটাকে এরকম ভাবে জাস্ট লিখতে হবে, এটা কিছুই না, যে যদি ওয়েভ ফাংশনটাকে নর্মালাইজড হতে হয় তাহলে এই n ইন্টু n সাই n পাই l ইন্টু x তার কমপ্লেক্স কনজুগেট ইন্টু n সাইন n পাই বাই l ইন্টু x dx, এই টোটাল শুড বি ইকুয়ালস টু 1, এটা হতে হবে। তাহলে লিখতে হবে এইভাবে যে ইফ we want these function to be normalized, then we have to find the value of n। মানে কি, মানে কিভাবে করতে হবে, যে সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ইন্টিগ্রাল ওভার অল স্পেস n সাইন n পাই বাই l ইন্টু x তার কমপ্লেক্স কনজুগেট ইন্টু n সাইন n পাই বাই l ইন্টু x dx, এইটা ইকুয়ালস টু 1 করতে হবে। এটা হচ্ছে কথা। আর কি, যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস হচ্ছে 0 টু l, আচ্ছা এগুলো সবই রিয়েল, তাহলে এটা n স্কোয়ার হয়ে যাচ্ছে করে সাইন স্কোয়ার n পাই বাই l ইন্টু x dx ইকুয়ালস টু 1, এইটা। আচ্ছা এর পরের পেজে যাচ্ছি, আর এখান থেকে n স্কোয়ার বাইরে বের করে নিলাম, আর কি করলাম, একটা 2 দিয়ে ভাগ করে ভেতরে একটা 2 নিয়ে নেব, তাহলে আমাদের সুবিধা হবে 2 সাইন স্কোয়ার n পাই বাই l ইন্টু dx 0 টু l, এইটা ইকুয়ালস টু 1, এটা হবে। আচ্ছা এবার একই রকম ভাবে ওই বাকি যেভাবে ইন্টিগ্রেশন করেছিলাম আগের বার সেই ইন্টিগ্রেশনটা এখানে করো, তাহলে এটা হবে n স্কোয়ার বাই 2 0 টু l 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 cos 2 থিটা 1 cos 2n পাই বাই l ইন্টু x dx ইকুয়ালস টু 1, এটা হবে। আচ্ছা এবার এই ইন্টিগ্রেশনটা করো, যেটা ওই আগের বার যেভাবে করলাম সেভাবে করো। এইটা যদি করলে দেখা যাবে যে এই যে ইন্টিগ্রেশনটা আমি আর করছি না, ঠিক আছে, কারণ এটা তো জাস্ট এক পাতা দু পাতা আগেই তো এই ইন্টিগ্রেশনটা পার্টিকুলারলি করে দিলাম। তাহলে এই ইন্টিগ্রেশনটা যদি করো, সব লিমিট টিমিট যদি বসাও, তাহলে ফাইনালি দেখা যাবে ইন্টিগ্রেশনের ভ্যালু যেটা আসে সেটা আসে হচ্ছে এল আসবে, ঠিক আছে। তাহলে এটা হবে হচ্ছে n স্কোয়ার বাই 2 ইন্টু l equals to 1 or n square equals to l by 2 or n equals to plus minus root over l by 2, এটা হবে, ঠিক আছে। তাহলে এই জন্যই যে আমি প্রথমে যেটা নর্মালাইজড ওয়েভ ফাংশন যেটা লিখেছিলাম যে রুট ওভার l বাই 2 সাইন n পাই বাই l ইন্টু x, সেটা অ্যাকচুয়ালি আসে এইভাবে, যে যখন আমরা ওয়েভ শরোডিঞ্জার ইকুয়েশনকে সলভ করে এই ওয়েভ ফাংশনগুলো বার করব তখন দেখা যাবে যে এরকম একটা ভ্যালু আসবে, n এর বদলে অন্য কিছু একটা আসবে আর কি, সেইটা ইন্টু এই সাইন n পাই বাই l ইন্টু x, এটা হচ্ছে আমাদের ওয়েভ ফাংশন। তারপরে আমরা সেটাকে নর্মালাইজ করে নেব, কিভাবে করে নেব, যেটা অ্যাকচুয়ালি এরকম ভাবে লিখতে হয় যে যদি ওয়েভ ফাংশনটাকে নর্মালাইজড হতে হয় তাহলে n ইন্টু ওই সামথিং ওই কনস্ট্যান্ট ইন্টু বাকি পার্টটা তার কমপ্লেক্স কনজুগেট ইন্টু ওইটা dx ইকুয়ালস টু 1 হতে হবে যদি নর্মালাইজড হতে হয়। এবার যদি এটা ইকুয়ালস টু 1 হয় সেটা আমি করে দেবো, করে দিয়ে এখান থেকে এই কনস্ট্যান্টের ভ্যালুটা বার করব, হুইচ ইজ দ্য নর্মালাইজেশন কনস্ট্যান্ট, যার ভ্যালু এটা আসে। এইবার হচ্ছে আমরা 2/l হবে। ও সরি হ্যাঁ মানে এটা করব, আচ্ছা সরি, না এটা কি হলো, ও 2/l হবে, হ্যাঁ 2/l হবে,
√2/L, হ্যাঁ ওই আমি সবসময় এটা উল্টো লিখি, যাই হোক হ্যাঁ এটা হবে, হ্যাঁ তা প্লাস মাইনাস √2/L এটা হবে। তারপরে আমরা এখান থেকে এবার এটা হচ্ছে আইদার প্লাস অথবা মাইনাস যে কোনো একটা আমরা নিতেই পারি, কিন্তু বাই কনভেনশন সবসময় প্লাসটাই নিই। এবার কেন আমরা আইদার মানে প্লাসটাই নিই, মাইনাসটা কেন নিই না কি ব্যাপার, সেটাই যখন আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশনটা যখন পড়বো তখন বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি প্লাস নি আর মাইনাস নি দুটো একই জিনিসকে রিপ্রেজেন্ট করছে, কারণ দে আর জাস্ট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন। সেই জন্য আমরা একই জিনিসকে বারবার নিয়ে তো আমাদের কোনো লাভ নেই, সেই জন্য বাই কনভেনশন আমরা প্লাসটা নিই, সেটা আমরা পড়বো। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? যে তোমাদের যদি এরকম একটা পরীক্ষায় কোশ্চেন আসে যে তোমাদের কাছে এই ওয়েভ ফাংশনটা আছে, এটাকে নরমালাইজ করো, করতে পারবে তো নরমালাইজ? পারবে তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এটা হলো। আচ্ছা এইবার কথাটা হচ্ছে তাহলে কি ওয়েভ ফাংশনকে নরমালাইজ হতেই হবে? এটা হচ্ছে নেক্সট কথা, ওয়েভ ফাংশন কি নরমালাইজ হতে হবে? বাস প্রথম কথা হচ্ছে এইটা যে ওয়েভ ফাংশনকে কি নরমালাইজ হতেই হবে, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। আচ্ছা সেটা হচ্ছে, তার উত্তর হচ্ছে ওয়েভ ফাংশন wave functions may not be normalized. may not be normalized. wave function কে নরমালাইজ হতেই হবে এমন কোনো ব্যাপার নেই, নরমালাইজ নাই হতে পারে, এটা হচ্ছে ব্যাপার। কি বললাম অ্যাকচুয়ালি ভালো করে লেখা যাক, যে there are cases where a function is quantum mechanically acceptable but not normalized, হতেই পারে। এরকম কিছু কেসেস আছে যেটা দেখা যায় যে ওয়েভ ফাংশন গুলো কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল বাট নট নরমালাইজ। যেমন কি, যেমন হচ্ছে ফ্রি পার্টিকেল প্রবলেম। আমরা এতক্ষণ যেটা বলছিলাম বারবার, সেটা হচ্ছে পার্টিকেল ইন এ বক্স প্রবলেম। ঠিক আছে, এবার আর একটা প্রবলেম আমরা পড়বো যখন আমরা এই মডেল সিস্টেম পড়বো, সেটা হচ্ছে ফ্রি পার্টিকেল প্রবলেম, মানে কোনো বক্সের মধ্যে কনফাইন নয়। মানে এতক্ষণ বলছিলাম যে একটা পার্টিকেল যেটা বক্সের মধ্যে কনফাইন কিন্তু বক্সের মধ্যে ফ্রি। এবার পড়বো যেটা ফ্রি পার্টিকেল প্রবলেম, সেটা বক্সের মধ্যে না, সেটা কমপ্লিটলি ফ্রি একটা প্রবলেম। ঠিক আছে, একটা পার্টিকেল আর কি, সে তার ক্ষেত্রে দেখা যাক কি হয়। আচ্ছা তার ক্ষেত্রে যে এরকম হয় যে মানে বেসিক্যালি আর কি, যে মানে ফ্রি পার্টিকেল প্রবলেম, তো আমি এইভাবে লিখছি যে লেট আস কনসিডার এ ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন, ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন যেটাকে এরকম ভাবে দেখানো হয় সাই কে এক্স, যেখানে কেটা হচ্ছে ওই ওয়েভ নাম্বার বলে, বা মানে বেসিক্যালি কি জানো ওয়েভ ভেক্টর বলে কেটা, তো সাই কে এক্স হুইচ ইজ আ কনস্ট্যান্ট। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে নিয়ে দিয়ে দেবো। আচ্ছা সাই কে এক্স এটাকে এরকম ভাবে লেখা হয় n ইন্টু ই টু দি পাওয়ার আই কে এক্স, এইটা যেখানে এক্স এর ভ্যালু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এইটা। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন, এরকম দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখা যাক এবার এটাকে প্রথম আমাদের চেষ্টা থাকবে যেটাকে নরমালাইজ করা যায় কিনা। তাহলে সেটা কি করে করব? সেটা করতে হবে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই কে এক্স স্কোয়ার
ডিএক্স এইটা মানে যেটা হচ্ছে বেসিক্যালি ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার কে এক্স সাই কে এক্স ডিএক্স এইটা বার করতে হবে। আচ্ছা এইটা মানে কি, আচ্ছা এটা হলো, আচ্ছা এটা মানে কি, এইটা মানে হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস। আচ্ছা এখানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস আর বারবার লিখে লাভ নেই। আচ্ছা এইখানে এটা মানে কি, যখন আমি সাই কে এক্স এর এক্সপ্লিসিট ফর্মটা লিখবো তখন এটা বেসিক্যালি একটা ফ্রি পার্টিকেল প্রবলেম, যেটা বললাম মানে মানে ফ্রি পার্টিকেল প্রবলেম মানে কি বলতো, এই রকম একটা সিস্টেম যেখানে একটা পার্টিকেল সেটা হচ্ছে গিয়ে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটির দিকে উইথ ইকুয়াল প্রবাবিলিটি যেতে পারে, এবং এরকম একটা লিনিয়ার একটা ওয়ান ডাইমেনশনাল লাইনে, একটা লাইনের উপর ও ফ্রিলি মুভ করে বেড়াচ্ছে, এটাকে বলে ফ্রি পার্টিকেল প্রবলেম, যার ওয়েভ ফাংশনটা দেখতে এরকম হয়। কিভাবে হয় সেগুলো আমরা সব করব যখন আমরা পড়বো আর কি। তো এইটা তার মানে এর লিমিটটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এন ইন্টু ই টু দি পাওয়ার প্লাস আই কে এক্স তার কমপ্লেক্স কনজুগেট ইন্টু এন ইন্টু ই টু দি পাওয়ার আই কে এক্স ডিএক্স। এইটা মানে হচ্ছে, আচ্ছা এইখানে কিন্তু ওয়েভ ফাংশনের মধ্যে ইমাজিনারি পার্ট আছে, তাহলে এর কমপ্লেক্স কনজুগেট হয়ে যাবে মাইনাস আই কে এক্স, তাহলে এইটা হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এনটা যেহেতু রিয়েল পার্ট তাহলে এন স্কোয়ার হয়ে বেরিয়ে আসবে। আচ্ছা এইখানে যেটা হবে, এইখানে এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স, পরের পার্টটা ই টু দি পাওয়ার প্লাস আই কে এক্স ডিএক্স, এইটা থাকবে, এটা ভেতরের পার্টটা হচ্ছে 1 হয়ে গেল, তাহলে জাস্ট ডিএক্স পড়ে থাকবে যার ইন্টিগ্রেশন হবে এক্স, তাহলে এন স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এইটা হবে। আচ্ছা এটা হলো, এটা মানে কি এক্স এর জায়গায় যদি ইনফিনিটি বসাও ইনফিনিটি ইনফিনিটি হবে, মানে পুরো ব্যাপারটাই ইনফিনিটি হয়ে গেল, এইটা তার মানে এটা নর্মালাইজ নয়। এবার যদি তুমি এইটা ইকুয়ালস টু 1 করতে, মানে তোমার নর্মালাইজেশন প্রসেসের মধ্যে কি হবে, যে প্রসেসের মানে কি, যে এইটা ইকুয়ালস টু আমি 1 করে দেবো, সেখান থেকে এন এর ভ্যালু যেটা বেরোবে, তাহলে করলে কি হতো, এখানে তুমি যদি 1 করতে তাহলে এটা ইকুয়ালস টু যদি 1 রাখতে, তাহলে এটা আমার ইনফিনিটি আসছে, তাহলে এন স্কোয়ারের ভ্যালু আসতো 1 বাই ইনফিনিটি হুইচ ইজ 0, তাহলে তো এই ওয়েভ ফাংশনটারই কোনো মানে থাকতো না, এনটা যদি 0 হয়ে যায় তাহলে ওয়েভ ফাংশনটাই 0 হয়ে যেত, যার কোনো মানে নেই। প্রথমেই বলেছি 0 হওয়া চলবে না, বুঝলে, তার মানে তুমি যদি নর্মালাইজেশন প্রসেসের মতো করেও যদি করতে কোনো লাভ হতো না। তার মানে এটা এমন একটা ওয়েভ ফাংশন যেটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন, কিন্তু তুমি যদি ওই এগুলো দেখো, তুমি যদি ক্রাইটেরিয়াগুলো দেখো, তাহলে কিন্তু এটা ফাইনাইট সিঙ্গেল ভ্যালুড এবং কন্টিনিউয়াস একটা ওয়েভ ফাংশন, কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল, বাট নর্মালাইজও নয় এবং নর্মালাইজ করতেও পারবে না, নর্মালাইজও নয় এবং নর্মালাইজেবলও নয়, মানে কথাটা হচ্ছে নর্মালাইজডও নয় এবং নর্মালাইজেবলও নয়, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। মানে এইখানে আমি যেটা লিখেছি ওয়েভ ওই ফাংশন, লাস্ট লাইনের আগের লাইনটা একবার বলবে, মানে ই টু দি পাওয়ার আই কে এক্স ওইটা কি করে এক্স হয়ে গেল? না না ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স প্লাস আই কে এক্স মানে তো 1, তার মানে ইন্টিগ্রেশনটা হচ্ছে জাস্ট ডিএক্স এর ইন্টিগ্রেশন, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, তো বুঝতে পেরেছো? ওটা 1 কি করে হচ্ছে? মাইনাস আই কে এক্স প্লাস আই কে এক্স না, ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স প্লাস আই কে এক্স কি হচ্ছে, ই টু দি পাওয়ার 0 তো 1 তো। আচ্ছা বুঝেছি। এটা এরকম, তাহলে এই জন্য হলো, তাহলে মানে এইখানে যেটা আমি বলেছিলাম ওয়েভ ফাংশন মে নট বি নর্মালাইজড অ্যান্ড নর্মালাইজেবল, এই কথাটাও বলা উচিত। মানে দেখা যাচ্ছে যে এই ওয়েভ ফাংশনগুলো এই ওয়েভ ফাংশনটা নর্মালাইজডও নয় এবং নর্মালাইজেবলও নয়, নর্মালাইজ তুমি করে নিতেও পারছো না, সেই জন্য দে আর নট নর্মালাইজেবল অলসো, বাট তারা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল। এটার ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে এই ওয়েভ ফাংশনগুলো অ্যাকচুয়ালি এগুলো নর্মালাইজড, কিন্তু এটা কিভাবে নর্মালাইজড ওয়েভ ফাংশনগুলো, এইখানে আসে হচ্ছে কনসেপ্ট অফ বক্স নর্মালাইজেশন। তাহলে এই যে কনসেপ্টটা, দিস লিডস টু বক্স normalization. This leads to box normalization.
ঠিক আছে? বক্স নরমালাইজেশন কথাটা কি? বক্স নরমালাইজেশন কথাটা কি সেটা দেখা যাক। সেটা কি? আচ্ছা, সেইটা হচ্ছে যে যে ধরো মানে এখানে ধরো আমি বলছি যে বেসিক্যালি আমরা এখানে যেটা করি যে ফর free particle problem instead of considering the total probability we talk about relative probability। এখানে আমরা এই ব্যাপারে কথা বলবো। এই সমস্ত কেসে আমরা টোটাল প্রবাবিলিটির বদলে রিলেটিভ প্রবাবিলিটি নিয়ে কথা বলবো। না কিভাবে বলবো? আচ্ছা কিভাবে বলবো? আমরা এইরকম বার করব যে the ratio of probability density around point x equals to x1 and probability density around point x equals to x2 এই দুটো রেশিও নিয়ে কথা বলবো। তাই যদি বলি তাহলে কি হচ্ছে, ধরো এইটাকে আমরা বলছি p at x1, এইটাকে আমরা বলছি p at x2, এই দুটো নিয়ে কথা বলবো। তাহলে এদের রেশিও কি হবে? p at x1 by p at x2 এটা কি হবে? আচ্ছা কি হবে যে তার মানে কি mod of psi x1 তার স্কোয়ার, এটাই হচ্ছে আমার probability density, আর mod of psi x2 তার স্কোয়ার এইটা হবে আমার probability density at x2, আর উপরেরটা probability density at x1। তাহলে সেইটা হবে হচ্ছে probability density মানে হচ্ছে উপরে যেটা থাকবে যে n স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার মাইনাস আইকে x1 ইন্টু ই টু দি পাওয়ার প্লাস আইকে x1, মানে কি হলো দেখো, বা এই জায়গাটা ভালো করে বোঝো, আমি হয়তো একটুখানি লাইন স্কিপ করলাম, নিশ্চয়ই বুঝতে পারছো কিনা আমি জানি না তোমরা, আমি লিখে দিচ্ছি এটা ভালো করে। আচ্ছা এইটা মানে কি? এইটা মানে হচ্ছে বেসিক্যালি সাই স্টার x1 সাই x1, নিচেরটা হচ্ছে সাই স্টার x2 সাই x2, আর আমরা টোটাল প্রবাবিলিটি যেহেতু নিয়ে কথা বলছি না, প্রবাবিলিটি ডেনসিটি নিয়ে কথা বলছি, সেজন্য আমাদের ইন্টিগ্রেশন টেনের দরকার নেই, জাস্ট যেটা বেসিক্যালি বন্ড প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন থেকে যেটা বলেছিলাম শুধু ওইটুকু পার্ট এটা। আচ্ছা এইটা ইকুয়ালস টু সাই স্টার x1 মানে কি? মানে হচ্ছে n ই টু দি পাওয়ার প্লাস i কে x1, সেটার কমপ্লেক্স কনজুগেট মানে হচ্ছে মাইনাস i কে x1 ইন্টু n ইন্টু ই টু দি পাওয়ার প্লাস i কে x1 বাই নিচে হচ্ছে n ইন্টু ই টু দি পাওয়ার একই রকম ভাবে মাইনাস i কে x2 ইন্টু n ইন্টু ই টু দি পাওয়ার প্লাস i কে x2, এটা হবে। এইটা ইকুয়ালস টু কি হচ্ছে এই n মানে উপরে n স্কয়ার নিচে n স্কয়ার কেটে গেল। আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস i কে x1 প্লাস i কে x1 তাদের মতো করে 1 হয়ে গেল, নিচেরটাও 1 হয়ে গেল, তাহলে টোটাল কিন্তু আমার 1 চলে আসলো। তার মানে relative total probability is not equals to 1, but the relative probability of finding the particle at any 2 point সেইটা কিন্তু 1। তার মানে কি? মানে বেসিক্যালি মানে এটা মানে কি? এটা মানে কি বোঝাচ্ছে যে px1 by px2 equals to 1, এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে probability of finding the particle at x equals to x1 equals to probability of finding the particle at x equals to x2। তার মানে কি? মানে পার্টিকেলটাকে যে কোনো পয়েন্টে যে কোনো দুটো আরবিট্রারি পয়েন্টে বা পার্টিকেলটাকে প্রত্যেকটা পয়েন্টে পাওয়ার প্রবাবিলিটি ইকুয়াল।
তাই না? এটা মানে তো এটা বোঝাচ্ছে, মানে x ইকুয়ালস টু x2 যেমন x1 x2 দিয়ে যেমন দেখালাম, এটা x3 হতে পারতো, x4 হতে পারতো, হোয়াট এভার দ্য ভ্যালু, এই 1 আর 2টা যা খুশি হতে পারতো, এবং সব ক্ষেত্রে আমরা এই একই রকম ভাবেই প্রমাণ করতে পারতাম যে পার্টিকেলটাকে পাওয়ার প্রবাবিলিটি অ্যাট এনি পয়েন্ট সেটা হচ্ছে ইকুয়াল প্রবাবিলিটি থেকে পার্টিকেলটাকে পাবো। সেটাই তো ফ্রি পার্টিকেল প্রবলেমের ডেফিনেশন। যদি তোমার কাছে এরকম একটা প্রবলেম থাকে যেখানে পার্টিকেলটা এরকম ভাবে একটা লাইনে মুভ করছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে, ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে একটা পার্টিকেল ফ্রিলি মুভ করছে, একটা পার্টিকেল যার মাস m, সে ফ্রিলি মুভ করছে এবং সে প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটির দিকে উইথ ইকুয়াল প্রবাবিলিটিতে যেভাবে খুশি মুভ করতে পারে। মানে এটা হচ্ছে একটা ফ্রি পার্টিকেল। ফ্রি কথাটার মানে হচ্ছে দেয়ার ইজ নো পোটেনশিয়াল এনার্জি অ্যাক্টিং অন দিস পার্টিকেল, কোনো পোটেনশিয়াল এনার্জি কাজ করছে না এই পার্টিকেলটার উপরে, এবং এই পার্টিকেলটা প্লাসের দিকে এবং মাইনাসের দিকে উইথ ইকুয়াল প্রবাবিলিটিতে যেমন খুশি ভাবে যেভাবে খুশি যাতায়াত করতে পারে, যা খুশি করতে পারে। তার মানে কি? তার মানে পার্টিকেলটা যে কোনো পয়েন্টে থাকার ওকে প্রবাবিলিটি সেম, কারণ তো যা খুশি করতে পারে, তার মানে যে কোনো পয়েন্ট ওকে পাওয়া যেতে পারে এবং উইথ ইকুয়াল প্রবাবিলিটিতে, সেটাই বোঝাচ্ছে। ঠিক আছে, সেজন্য টোটাল প্রবাবিলিটি ইজ নট ইকুয়ালস টু 1 বাট দেয়ার রিলেটিভ প্রবাবিলিটি ইকুয়ালস টু 1। তার মানে ওয়েভ ফাংশন ইজ নট নর্মালাইজড অ্যান্ড অলসো নট নর্মালাইজেবল, বাট ইন আদার ওয়ার্ডস দে আর নর্মালাইজড যদি আমরা রিলেটিভ প্রবাবিলিটি নিয়ে কথা বলি। এইটাকে বলা হয় বক্স নর্মালাইজেশন। বুঝতে পেরেছো? বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে এই হ্যাঁ ম্যাম। হচ্ছে নরমালাইজেশনের ব্যাপার। তাহলে দেখো আমরা কি কি পড়লাম। প্রথমত আমাদের প্রশ্ন আসতে পারে যে এই ওয়েভ ফাংশন দিয়ে দিয়েছে তোমাদের, দেখাও যে এরা নরমালাইজড। তাহলে আমি প্রথমে যেভাবে দেখালাম, জাস্ট তুমি ইন্টিগ্রেশনটা বার করবে এবং 1 আসবে, বলবে এটা নরমালাইজড। সেকেন্ড আসতে পারে একটা ওয়েভ ফাংশন দিয়ে দিয়েছে, বলবে যে মেক ইট নরমালাইজড। প্রথমে বলবে যে হয়তো মানে যদি বলছে যে এটা কি নরমালাইজেবল, যদি নরমালাইজেবল হয় তাহলে নরমালাইজ করো। তাহলে কিভাবে করবে? বলবে যে যদি এটাকে নরমালাইজড হতে হয় তাহলে টোটাল প্রবাবিলিটিটা 1 হতে হবে, বলে ওইটা ইকুয়ালস টু 1 দিয়ে দেবে, যে ইকুয়ালস টু 1 লিখে দেবে, করে ইন্টিগ্রেশনটা করবে, সেখান থেকে পরিষ্কার যে কনস্ট্যান্টটা তোমাদের ওয়েভ ফাংশনের আগে দিয়ে দিয়েছে সেই কনস্ট্যান্টের ভ্যালুটা চলে আসবে। এবার এই কোশ্চেনের বিভিন্ন ভ্যারিয়েশন হতে পারে, সেই জাস্ট ইন্টিগ্রেশনের ভ্যারিয়েশন হবে, আর কিছুই না। এটা হচ্ছে সেকেন্ড টাইপ অফ কোশ্চেন হতে পারে। আচ্ছা, থার্ড টাইপ অফ কোশ্চেন হয়তো হবে না, এটা জাস্ট ফর দ্য কনসেপ্টের জন্য, বাট বা হতেও পারে। আমি তো অনেক বছর আগে পাস করেছি, তোমরা একটু 10 ইয়ার্স গুলো দেখে নেবে, হয়তো এটা থেকে কোশ্চেন এখন আসে, আই এম নট শিওর। যে কিছু ওয়েভ ফাংশন আছে যারা নরমালাইজড নয়, নরমালাইজেবল নয়, তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি করে ইন্টারপ্রেট করব, সেইটা হচ্ছে ফ্রি পার্টিকেল প্রবলেম, যেমন বক্স নরমালাইজেশন, যেটা আমরা এইভাবে বলতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, মানে বা আমি ধরো এইটা যদি আসে, আমি কথাটা ভালো করে লিখে দিই যে দিস রেজাল্ট হ্যাজ এ very deep physical significance। কি? যে this implies that for free particle problem every point is equally probable। In other words,
the particle is completely, এটা আমি একটা ইম্পর্টেন্ট কথা লিখতে চলেছি, in other words the particle is completely delocalized or uncertainty in position may tend to infinity. মানে কি, মানে পার্টিকেলটা তো যেখানে খুশি থাকতে পারে, তুমি ঠিকই করতে পারবে না পার্টিকেলটা কোথায় আছে। সমস্ত জায়গায় পার্টিকেলটা থাকার প্রবাবিলিটি 1 সেম, তাই না? তার মানে এর আনসার্টেনিটি ইন পজিশনটা ম্যাক্সিমাম, মানে পজিশন তুমি ঠিকই করতে পারবে না, আনসার্টেনিটি ইন পজিশনটা ম্যাক্সিমাম। তাহলে আনসার্টেন ইন পজিশনটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে কি সাথে সাথে আমাদের মাথায় কি আসছে, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তাহলে ফ্রম হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল we can conclude that the uncertainty in momentum may be 0 or uncertainty in momentum 0 মানে কি, তার মানে momentum has a definite value, যেটা অ্যাকচুয়ালি হয়, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে মোমেন্টামের ভ্যালু হয় k ইন্টু h ক্রস, যেখানে k টা একটা কনস্ট্যান্ট আর h ক্রস h/2 পাই, এটা হয়। এটা যখন আমরা এই সিস্টেমটা পড়বো তখন দেখতে পাবো। মানে মোমেন্টাম ফাইনাইট মানে আনসার্টেনিটি মোমেন্টাম 0 মানে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে যদি ভ্যালিড হতে হয়, যেটা অ্যাকচুয়ালি হতেই হবে, তার জন্য আনসার্টেনিটি ইন পজিশন সেটা কি ইনফাইনাইট হতে হবে, তবেই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভ্যালিড হবে। সেই জন্য ভীষণভাবে সবকিছু কোরিলেটেড, কোনো অড কোথাও কিছু হয় না, ঠিক আছে। তাহলে মোমেন্টাম মে বি 0 অর মোমেন্টাম অফ দ্য পার্টিকেল ক্যান বি ডেফিনাইট, যেটা অ্যাকচুয়ালি হয়। কারণ এই মোমেন্টাম অফ দ্য পার্টিকেল, এই পিটা হয় হচ্ছে k ইন্টু h ক্রস, এটা হয়, ঠিক আছে, যেখানে কেটা কনস্ট্যান্ট, এটা অ্যাকচুয়ালি হয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে নর্মালাইজেশনের ব্যাপার, নর্মালাইজের সমস্ত ব্যাপার। আচ্ছা, এরপর আমরা যেটা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে অর্থোগোনাল ক্রাইটেরিয়াটা আমরা পড়বো, ঠিক আছে। তাহলে নেক্সট হচ্ছে অর্থোগোনাল সেট অফ ওয়েভ ফাংশন। নর্মালাইজেশন দিয়ে সব হয়ে গেল, এবার আমরা পড়বো অর্থোগোনালিটি নিয়ে। অর্থোগোনালিটি, আচ্ছা, অর্থোগোনাল আমরা কখন বলবো? একটা ওয়েভ ফাংশন, বা এক্ষেত্রে একটা ওয়েভ ফাংশন হবে না, এক্ষেত্রে হবে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশনকে আমরা অর্থোগোনাল কখন বলবো? যে কনসিডার টু লিনিয়ারলি independent functions psi1x and psi2x, এইটা এদেরকে অর্থোগোনাল কখন বলবো? দে আর said to be orthogonal যখন integral over all space psi1 star x psi2x dx equals to 0 হবে, তখন বলবো psi1x and psi2x are orthogonal to each other, ঠিক আছে, এটাকে 0 দেখাতে হবে, তখনই বলবে এরা অর্থোগোনাল টু ইচ আদার। যেমন কি, যেমন এক্সাম্পল বলি। আচ্ছা, এক্সাম্পল কি, যে যেমন হলো যে
ওই তোমার ওয়েভ ফাংশনস of particle in a 1D problem. এটা particle in a 1D problem, এটা যদি হয়, এটার দুটো ওয়েভ ফাংশন মানে কি দেখাবো অ্যাকচুয়ালি, এটা মানে অ্যাকচুয়ালি কি দেখাবো, যে ধরো আমার কাছে আছে দ্য ওয়েভ ফাংশন ফর পার্টিকেল ইন এ 1D প্রবলেম। কি ওয়েভ ফাংশন? এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন, মানে এনটা হচ্ছে 1 psi 1x which is root over 2 by l sin n pi ছিল, আগে লিখেছিলাম না, nটা হবে এখানে 1, তাহলে pi by l into x এইটা, and psi 2x which is the ফার্স্ট এক্সাইটেড ওয়েভ ফাংশন, এটা হচ্ছে n equals to 1 মানে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন, n equals to 2 মানে ফার্স্ট এক্সাইটেড ওয়েভ ফাংশন, which is root over 2 by l sin 2 pi by l into x, এটা হবে। এই দুটো যদি আমাদের তোমাদেরকে এই দুটো ওয়েভ ফাংশন হয়তো প্রোভাইড করে দিল, এবার বললো যে দেখাও যে এরা অর্থোগোনাল সেট তৈরি করছে, ঠিক আছে, এটা দেখাতে হবে। তাহলে কি হবে, কি দেখাবো আমরা এটার ক্ষেত্রে আমরা দেখাবো হচ্ছে এই ইন্টিগ্রেশনটা বার করব, যে ইন্টিগ্রাল ওভার all space psi 1 star x psi 2x dx equals to integration of 0 to l root over 2 by l sin pi by l into x, তার কমপ্লেক্স কনজুগেট, এইটার কমপ্লেক্স কনজুগেট into root over 2 by l sin 2 pi by l into x dx, এইটা ঠিক আছে। আচ্ছা এইটা মানে কি, এইটা মানে কমপ্লেক্স কনজুগেট মানে এটাই থাকবে যে রিয়েল পার্ট, তার মানে হচ্ছে বেসিক্যালি তোমার ওই 2 by l into 2 by root over 2 by l into root over 2 by l মানে 2 by l হবে। এবার 2 by l থেকে আমরা 2টাকে ভেতরেই রেখে দেবো, আমাদের সুবিধা হবে, শুধু 1 by l টাকে বাইরে বার করে নিয়ে আসছি, তাহলে 1 by l 0 to l এটা হয়ে যাবে 2 sin pi by l into x into sin 2 pi by l into x dx, এইটা তার মানে 2 sin theta sin phi, তাই না, এটা হলো তো, এটা হচ্ছে 2 sin theta sin phi, এখানে pi by l into x, এখানে 2 pi by l into x, এটা হবে, ঠিক আছে। এটা 2 sin theta sin phi মানে কি, মানে এইটা হবে হচ্ছে বেসিক্যালি, বা 2 sin a sin b রাদার এটা বলা যায়, এইটা মানে হবে হচ্ছে cos b minus a minus cos b plus a, তাই না, এইটা বা তাই তো হয়, সেটাই তো আমার হচ্ছে ট্রিগোনোমেট্রিক এটা যেটা হবে, মানে এটাকে যদি আমি একটুখানি বা এইভাবে যদি লিখি 0 to l 2, আমি বড়টাকে আগে লিখছি 2n pi by l into x into sin pi by l into x, sorry 2n pi by না 2 pi, এইটা dx, এইটা মানে হচ্ছে 2 sin a sin b মানে cos a minus b minus cos a plus b, এটা হবে, ঠিক আছে। তাহলে ওই বড়টাকে আগে লিখলে a minus b লিখবো, তাহলে 1 by l 0 to l cos a minus b মানে হবে হচ্ছে এইটা মাইনাস এইটা, তার মানে হচ্ছে পাই বাই এল ইন্টু এক্স মাইনাস কস এ প্লাস বি মানে হচ্ছে 3 পাই বাই এল ইন্টু এক্স ডিএক্স, এইটা। এবার এটাকে ইন্টিগ্রেশন করো, ঠিক আছে। এটাকে যদি ইন্টিগ্রেশন করো কি হবে, প্রথমটার ইন্টিগ্রেশন হবে, দেখো প্রথমটার ইন্টিগ্রেশন হবে হচ্ছে সাইন, আর এখানে একটা সাইন পাই বাই এল ইন্টু এক্স বাই নিচে পাই বাই এল মাইনাস সাইন 3 পাই বাই এল ইন্টু এক্স বাই নিচে 3 পাই বাই এল। আচ্ছা সাইন হয়ে গেল, সাইনে তুমি যদি মানে প্রথমে যদি তুমি এল বসাও তাহলে এল এল কেটে গিয়ে সাইন পাই থাকবে হুইচ ইজ 0, আর পরের পার্টটা থেকেও মাইনাস সাইন 0 হবে 0, আবার এদিকেও যদি 3 পাই বাই এল ইন্টু এল বসাও এল এল কেটে যাবে সাইন 3 পাই হচ্ছে 0,
আবার যদি তুমি হচ্ছে মাইনাস সাইন 0 সেটাও হচ্ছে 0, তার মানে পুরোটাই 0 চলে আসবে, তার মানে টোটালটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে কি বললাম, জাস্ট ইন্টিগ্রেশনটা যদি করি তাহলেই বুঝতে পারবো। যেটা হবে হচ্ছে 1/l ইন্টু প্রথমটা থেকে হবে সাইন পাই এক্স বাই এল বাই পাই বাই এল মাইনাস সাইন 3π/l ইন্টু এক্স বাই 3π/l, এইটা 3π/l এইটা করে এর লিমিট বসবে 0 টু l। এবার যেহেতু সাইন ওই এল এক্স এর জায়গায় যদি আমি এল বসাই, এল এল কেটে যাচ্ছে, সব সাইন পাই সাইন 0 এইসব টার্ম আসছে, যেটা টোটালটা আমাকে হচ্ছে গিয়ে একটা 0 দিয়ে দেবে, হুইচ ইজ ইকুয়ালস টু 0। তার মানে ψ1x এবং ψ2x আর অর্থগোনাল। বুঝতে পেরেছো? খুবই সোজা। এইগুলো তোমাদের হয়তো আসবে, সেটা দেখাতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা খুবই সোজা। একই রকম ভাবে সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে যেমন নরমালাইজ বলেছিলাম, সেরকম তোমরা দেখাতে পারো। সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে দুটো ওয়েভ ফাংশন, এক্সাম্পল 2 হচ্ছে ফর, এগুলো সব যখন পড়বে তখন সব পড়বে, এগুলো জাস্ট এখানে বলার জন্য বলছি। লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন ψ0x ছিল হচ্ছে α/π⁴ ইন্টু e⁻α x²/2, আর ফার্স্ট এক্সাইটেড ওয়েভ ফাংশন ψ1x হচ্ছে α/π⁴ ইন্টু √2 ইন্টু আলফা ইন্টু এক্স ইন্টু e⁻α x²/2, এরকম একটা হয়। এই দুটোর যদি তোমরা জাস্ট ইন্টিগ্রেশন বার করো -∞ টু +∞ ψ1 বা 0 যা খুশি দিতে পারো, ψ0*x ইন্টু ψ1x dx, এটা যদি বার করো দেখবে এটা 0 চলে আসছে। এবং কিভাবে আসবে দেখো, কিছুই না, এটা খুব সোজা। দেখো কি আছে, এই সব কনস্ট্যান্ট পার্টগুলো ভুলে যাও, তাহলে এই দুটো পার্ট থাকবে, যেটা হবে x ইন্টু e⁻α x² হবে 2/2 করে e⁻α x² হয়ে যাবে। আচ্ছা, x ইন্টু e⁻α x², যেখানে ইন্টিগ্রেশনের লিমিটটা হচ্ছে -∞ টু +∞, মানে কি, মানে ওটা অড ফাংশন। x ইন্টু e⁻α x² ইজ অড ফাংশন, আর কোন একটা অড ইন্টিগ্র্যান্ড যার লিমিটটা আছে -∞ টু +∞, সেটা তো 0 দিয়ে দেয়, সেজন্য এটা 0 হয়ে যাবে। তার মানে কি ψ1 ψ0x ψ1x ইজ অর্থগোনাল। ঠিক আছে, একই রকম ভাবে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে দেখাতে পারো, এসব সবকিছু দেখানো যাবে। ঠিক আছে, সব অর্থ নরমালাইজ সেট। ψ1 স্টারও তো লেখা যেত। কি বললে কি বললে? ওই ছেলেটা কি বললে? একটা ছেলে √2 আলফার পরে ওটা x লিখেছে। ম্যাম বলছিলাম যে ψ1 স্টারও তো লেখা যেত, ψ0 লিখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ψ1 স্টারও লেখা যেত, যা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওটা x লিখেছি, এটা x লিখেছিলাম। আর তুমি যেটা বলছো ψ1 স্টারও লেখা যেত, তুমি যা ψ1 স্টার x ψ0x ও লিখতে পারতে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা এরকম। তাহলে এরা হচ্ছে কি সব অর্থ নরমালাইজড সেট তৈরি করে। ঠিক আছে, এইটা। আচ্ছা, তাহলে কি হলো, অল টুগেদার কি পেলাম আমরা, যেটা আমি বললাম এক্ষুনি, অর্থ নরমাল সেট অফ ওয়েভ ফাংশন। সেটা কখন হবে, অর্থ নরমাল সেট অফ ওয়েভ ফাংশন। এইটা, এটা কি, এটা কি বললাম যে অল টুগেদার। এবার ইন জেনারেল ব্যাপারটাকে বোঝো, যে ধরো আমাদের কাছে একটা সেট অফ ওয়েভ ফাংশন আছে, কনসিডার এ সেট অফ linearly independent ফাংশন, সেটাকে আমরা এবার থেকে এইভাবে লিখব, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সাই সাফিক্সে ধরো n
এইভাবে লিখবে, এটাকে বলা হয় সেট অফ ওয়েভ ফাংশন। ঠিক আছে, সেট অফ ওয়েভ ফাংশনকে এবার থেকে এইভাবে লিখবো। ঠিক আছে, এই ওয়েভ ফাংশনটাকে দিস সেট অফ ফাংশন will be said as a orthonormal set when, যখন আমরা এইভাবে লিখতে পারবো যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi I complex conjugate psi j d tau 3 dimension equals to delta ij, where delta where এই delta ij equals to 1 when I equals to j, এটা equals to 0 when I not equals to j। এইটাকে আমরা বলবো, টোটাল জিনিসটাকে আমরা বলবো অর্থোনর্মাল সেট, মানে ডেল্টা আই স্টার ডেল্টা জে ডিটাও ইকুয়ালস টু সাই আই স্টার সাই জে ডিটাও ইকুয়ালস টু ডেল্টা আই জে হবে ইকুয়ালস টু 1 যখন আই ইকুয়ালস টু জে, তার মানে নর্মালাইজেশন ক্রাইটেরিয়া, ধরো আইটাও 1 জেটাও 1, তাহলে ওটা নর্মাল ইকুয়ালস টু 1 হবে, তার মানে নর্মালাইজড। আর আই নট ইকুয়ালস টু জে হলে যেমন 1 2 1 3 2 1 2 3 2 4 হোয়াট এভার ইট ইজ, বা দুটো আলাদা, সেটা ইকুয়ালস টু যদি তাহলে যদি ইন্টিগ্রেশনটা 0 হয় তাহলে সেটা অর্থোগোনাল হবে। where this delta ij is called Kronecker delta। Kronecker delta, এটা ভীষণ ইম্পর্টেন্ট, Kronecker delta। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে ইন জেনারেল আমরা এইভাবে বলবো। এটা বুঝতে পেরেছো? Kronecker delta এর কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছো? এইটা কিন্তু সব সময় লাগবে তোমাদেরকে, ওই এত ভেঙে ভেঙে এবার থেকে কেউ কোনো স্যার কোনো মাস্টার মশাই আর বলবে না, সবাই এরকম ভাবে কিন্তু এবার থেকে বড় হয়ে গেলেই আমাদেরকে লিখতে হবে যে এরকম Kronecker delta দিয়ে অনেক কিছু লিখতে হবে। Kronecker delta ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা হলো অর্থোনর্মাল সেট অফ ওয়েভ ফাংশনের কনসেপ্ট। এবার পার্টিকেল ইন এ বক্স ওয়েভ ফাংশন, ওরা সব অর্থোনর্মাল সেট তৈরি করে। সিম্পল হারমোনিক অসিলেটর অর্থোনর্মাল সেট তৈরি করে, হাইড্রোজেন অ্যাটম অর্থোনর্মাল সেট তৈরি করে, সবাই অর্থোনর্মাল সেট অফ ওয়েভ ফাংশন তৈরি করে, যেমন যে তার নিজের সাথে নর্মালাইজ এবং অন্যের সাথে অর্থোগোনাল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে হলো আমরা নর্মালাইজ বুঝলাম, নর্মালাইজ না হলে কি করে নর্মালাইজ করব বুঝলাম, আর যারা নর্মালাইজ হয় না তাদের ক্ষেত্রে কি ব্যাপারটাকে সেটা বুঝলাম। আর অর্থোগোনাল তো ভীষণ সিম্পল, যে কোনো ওয়েভ ফাংশন অন্য কারোর সাথে অর্থোগোনাল হবে, যার যদি তাদের টোটাল প্রবাবিলিটি না, তাদের ওই ইন্টিগ্রান্ড যেটা যদি সেটাকে 0 দেখানো যায়। ঠিক আছে, এটা হলো ব্যাপার, হয়ে গেল। আচ্ছা, এরপর আমি তোমাদের কি স্যার আগের দিন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন এগুলো কি করিয়েছে? করিয়েছে? না ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার সেটা বলি যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অ্যান্ড লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন যে এতক্ষণ ধরে বলছি সেই ব্যাপারটা কি। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অ্যান্ড linearly independent wave functions।
এটা এটা অ্যাকচুয়ালি কি? তাহলে এইটা হচ্ছে, ধরো আমাদের কাছে এরকম একটা আছে যে কনসিডার a set of functions f0 f1 ডট ডট করে f2 আর fn এরকম ভাবে ধরো আছে, and some arbitrary constant আছে, আরবিট্রারি কনস্ট্যান্ট ধরো c0 c1 c2 ডট ডট করে এইভাবে সমস্ত আছে, ঠিক আছে? এইভাবে সব আছে আর কি। মানে এটা হচ্ছে এফ আই রাদার লেখো, এখানে হচ্ছে f2 ডট 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 এইভাবে সমস্ত আছে আর কি। এবার যদি এরকম ভাবে আমরা লিখতে পারি যে মানে একটা লিনিয়ার, মানে এই ফাংশনগুলোর লিনিয়ার কম্বিনেশন দিয়ে যদি একটা টোটাল ফাংশনকে লিখতে পারি যে f ইকুয়ালস টু c1 f1 প্লাস c2 f2 প্লাস c3 f3 প্লাস ডট 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 করে প্লাস হচ্ছে cn fn, এইভাবে যদি লিখতে পারি, এরকম যদি লিখতে পারি, তাহলে এই দেন this set that is f0 f1 f2 ডট ডট করে fn, মানে এখানে একটা c0 f0 থাকা উচিত ছিল, ধরো এখানে একটা c0 f0 এইভাবে, ঠিক আছে? এইভাবে যদি লিখতে পারি তাহলে দেন এই সেটটা, এই যে এই ফাংশনের সেটটাকে আমরা বলবো ইজ said to be linearly independent if এই মানে এরকম যদি হয় যে f equals to c0 f0 plus c1 f1 plus c2 f2 plus ডট ডট করে cn fn plus cn fn equals to 0 হয়, equals to 0 হয় if and only if c0 c1 c2 ডট ডট করে cn পর্যন্ত all are 0। এটা মানে কি বললাম, এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তখনই হবে যখন এই টোটাল ওয়েভ ফাংশন যেটা, সেটাকে আমি মানে লিনিয়ার কম্বিনেশন অফ দিস ওয়েভ ফাংশন করে এইভাবে লিখেছি, সেই টোটালটা 0 হয়। কখন 0 হবে? উইথ এই সমস্ত কোফিশিয়েন্ট গুলো, আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো বা কোফিশিয়েন্ট গুলো প্রত্যেকে আলাদা আলাদা করে 0 যদি হয়, তাহলে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। মানে কি? মানে এদের কারুর সাথে কারুর কোনো সম্পর্ক নেই, এদের কারুর সাথে কারুর কোনো সম্পর্ক নেই, তখনই তারা হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কখন হবে? যখন যদি এটা না হয় তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। মানে কি? মানে মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে কখন? যখন এই টোটাল ওয়েভ ফাংশনটা 0 বাট ডাজ নট নেসেসারিলি মিন যে c1 c2 c3 এগুলো 0, এগুলো 0 না, এগুলোর একটা ভ্যালু আছে, বাট সামহাউ একটা আরেকটার সাথে ভ্যালুটা এমন ভাবে আছে যে টোটালটা 0 হয়েছে। তার মানে কি? তার মানে একটা ওয়েভ ফাংশন আর একটা, মানে এই জিনিসটার সাথে কোনোভাবে ইন্টার রিলেটেড করে একটার ভ্যালু আরেকটার ভ্যালু এমন ভাবে হয়েছে করে টোটালটা 0 হয়েছে। সেক্ষেত্রে তার মানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, তারা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে কি হবে? টোটালটা 0। কিভাবে 0? যে প্রত্যেকটা কনস্ট্যান্ট আলাদা আলাদা করে 0 হয়েছে, সেই জন্য টোটালটা 0। তার মানে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই, সেটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। মানে এটা হচ্ছে, আমি এটা বেশ ম্যাথামেটিক্যাল ডেফিনেশন দিলাম, এটার এক্সাম্পল ছোট করে এক্সাম্পল করলেই বুঝতে পারবে। যেমন কি? যেমন হচ্ছে ধরো যে লেটাস কনসিডার টু ফাংশনস, আমরা বেশি বড় কিছুতে যাব না, টু ফাংশনস f1 and f2 এটা। তাহলে কি হবে? তাহলে f ইকুয়ালস টু ধরো c1 f1
প্লাস C2F2 এইটা ইকুয়ালস টু ধরো 0। তাহলে সেক্ষেত্রে আমার কি হওয়া উচিত? সেক্ষেত্রে এইটা ইকুয়ালস টু 0 মানে কি? তার মানে F2 ইকুয়ালস টু মাইনাস অফ C1 বাই C2 ইন্টু F1 এইটা। তার মানে সামথিং কনস্ট্যান্ট ধরো C ইন্টু F1, F2 ইকুয়ালস টু এইটা। তার মানে এটা কি? F1 আর F2 হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তার মানে F1 and F2 are linearly dependent। কেন এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলো? তার কারণ হচ্ছে C1 আর C2 তারা কিন্তু 0 নয়। এই C1 আর C2 0 নয়, সেই জন্য এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতো। যদি আমি বলতাম, যেটা আমি ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে বললাম, যে C1 আর C2 এরা আলাদা আলাদা করে 0, তাহলে তো এটা 0 হয়ে যেত। তাহলে আমার সেক্ষেত্রে F1 F2 এর মধ্যে কোনো রিলেশন থাকতো না, তাহলে তখন তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতো। সেই জন্যই ওই প্রথম থেকে আমি আমরা বলে আসছি এত কিছু, যে যদি দুটো ওয়েভ ফাংশন জাস্ট একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন দিয়ে আলাদা হয়ে থাকে, তারা অ্যাকচুয়ালি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন। সেই দুটো ওয়েভ ফাংশনকে নিয়ে একসাথে নিয়ে কোনো লাভ নেই, যে কোনো একটাকে নিলেই হবে। তারা অ্যাকচুয়ালি একই স্টেটকে রিপ্রেজেন্ট করছে উইথ ডিফারেন্ট আইগেন ভ্যালুটা বলতে পারো। হ্যাঁ, মানে ওরা একই স্টেটকে রিপ্রেজেন্ট করছে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন হয়ে যাচ্ছে, সেইটা নিয়ে আমাদের কাজ নেই। সেগুলো বেসিক্যালি একই স্টেটকে রিপ্রেজেন্ট করে। আমরা যে কোনো একটা স্টেট নিলেই আমি উইথ ডিফারেন্ট আইগেন ভ্যালু বললাম, ডিফারেন্ট আইগেন ভ্যালু না, উইথ সেম আইগেন ভ্যালু দেখানো যায়। মানে দুটো ওয়েভ ফাংশন যারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তারা অ্যাকচুয়ালি একই স্টেটকে রিপ্রেজেন্ট করছে। সেটা কি করে দেখানো যায়? কারণ তারা একই আইগেন ভ্যালু দেয়। সেই জন্য দুটো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন নিয়ে আমরা ওদের কোনো লাভ নেই। আমাদের সবসময় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন নিতে হবে, সো দ্যাট আমরা ডিফারেন্ট স্টেট পাই। এটাই হচ্ছে আসল কথা। ঠিক আছে? যেমন ধরো তোমাদের কাছে আছে হচ্ছে F1 ইকুয়ালস টু সাইন এক্স আছে, আর F2 ইকুয়ালস টু কস এক্স আছে। এইটা আছে, এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, দুটো সম্পূর্ণ আলাদা। আচ্ছা, F1 ইকুয়ালস টু এক্স আছে, F2 ইকুয়ালস টু এক্স স্কোয়ার আছে। এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কেন বলো তো? কারণ এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স, দুটোই ভ্যারিয়েবল, কিন্তু সামথিং কনস্ট্যান্ট ইন্টু আর একটা ফাংশন হতে হবে, নট ভ্যারিয়েবল। সেই জন্য এক্স আর এক্স স্কোয়ার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এরা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সাইন এক্স কস এক্স, এক্স সাইন এক্স স্কোয়ার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এবার তোমার কাছে F1 আছে ধরো সাইন এক্স, আর F2 আছে হচ্ছে 2 সাইন এক্স। এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। 2টা হচ্ছে সামথিং কনস্ট্যান্ট। তারপরে তোমার কাছে ধরো আছে F1টা এক্স, আর F2টা আছে হচ্ছে ধরো 2x বা 3x, বা F2টা আগেন এক্স, শুধু এক্স আর কি, বা মাইনাস এক্স, 2x or 3x or মাইনাস এক্স, এরকম আর কি, এই সমস্ত কিছু আছে। তারাও হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে? এই হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের গল্প। এবার এরা কেন একই স্টেটকে রিপ্রেজেন্ট করে, সেটা যেটা আমি মাঝখানে বললাম, কেন একই স্টেটকে রিপ্রেজেন্ট করে সেটাও ভীষণ সহজভাবে দেখানো যায়। তারা কেন একই স্টেটকে রিপ্রেজেন্ট করে, মানে ধরো আমি বলছি, সরি, এইটা মনে হয় স্যার দেখিয়েছে, এটা দেখিয়েছে হয়তো, তাও আমি জানি না তোমাদের এ আছে কিনা, কারণ এটা দেখাই নর্মালি আগেই, এটা স্যার প্রথম দিকে এটা বলে দেয়। এটা কিভাবে হয়? যে লেট psi be a solution of time independent Schrödinger equation with energy E, that is H psi equals to E psi, এরকম। আচ্ছা, আমরা এবার নিচ্ছি we take psi prime হচ্ছে, যেটা হচ্ছে একটা সামথিং কনস্ট্যান্ট ইন্টু psi, এইটা, যেখানে where C is any
আরবিট্রারি কনস্ট্যান্ট এইটা, তাহলে এই এইচ সাই প্রাইম ইকুয়ালস টু এইচ সি ইন্টু সাই ইকুয়ালস, এটা হবে সাই প্রাইমের জায়গায় এটা বসালাম। সি তো যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট, আর হ্যামিল্টনিয়ান অপারেটর ও তোমরা এখন এটা জানো না, এটা দুদিন পরে আমরা পড়বো। এই যে এইচ যেটা, সেটা হচ্ছে একটা লিনিয়ার অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর। লিনিয়ার অপারেটর মানে আমরা এই কনস্ট্যান্টটাকে বাইরে বের করে নিয়ে আসতে পারি, ঠিক আছে, এটা আমরা পড়বো আর কি। তাহলে এটা সিটাকে বাইরে বের করে নিয়ে আসলাম, তাহলে এই সাই হলো, এইটা হলো, এইটা মানে সি ইন্টু এই সাই মানে আবার হচ্ছে ই সাই, আবার হচ্ছে ই সাই, এটা যদি 1 নম্বর ইকুয়েশন হয় এইটা, তার মানে হচ্ছে গিয়ে মানে এটা হচ্ছে এই সাই মানে আবার হচ্ছে ই সাই, তার মানে এইটা মানে হচ্ছে বেসিক্যালি ই ইন্টু সি ইন্টু সাই, তার মানে ই ইন্টু সাই প্রাইম, তার মানে এইচ সাই প্রাইম ইকুয়ালস টু ই সাই প্রাইম। তার মানে এইচ সাই ইকুয়ালস টু ই সাই ছিল, আবার আমি একটা নতুন ওয়েভ ফাংশন সাই প্রাইম নিলাম যেটা জাস্ট মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল উইথ সাই, উইথ সাম মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল না, মানে যেটা হচ্ছে সাই এর সাথে রিলেটেড উইথ এ কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন আর কি, সেটাও কিন্তু ওই হ্যামিল্টনিয়ান অপারেটরেরই আইগেন ফাংশন বেরোলো। তোমরা এখন আইগেন ফাংশন এগুলো মনে হয় জানো না, এগুলো বলতে হবে আর কি। মানে এই যে এইচ সাই ইকুয়ালস টু ই সাই, এটাকে আইগেন ভ্যালু ইকুয়েশন বলে, যেখান থেকে দেখা গেল যে সাই প্রাইম যেটা হচ্ছে সাই এর সাথে এরকম ভাবে রিলেটেড, সেটাও এই হ্যামিল্টনিয়ান অপারেটরেরই আইগেন ফাংশন উইথ দ্য সেম আইগেন ভ্যালু, তার মানে সেম এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। তার মানে বেসিক্যালি এই সাই আর সাই প্রাইম এরা সেম স্টেটকে রিপ্রেজেন্ট করছে, এবং এখানে সাই আর সাই প্রাইম অ্যাকচুয়ালি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন ছিল, এটা আমরা বুঝতে পারছি, তারা অ্যাকচুয়ালি সেম স্টেটকে রিপ্রেজেন্ট করছে। সেই জন্য দুটোকে নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমরা যে কোনো একটাকে নিলেই হবে, ঠিক আছে। তার মানে আমি জাস্ট কনক্লুশন লিখে দিই যে লিনিয়ারলি dependent functions represents same state, এটা ঠিক আছে, এই হচ্ছে আসল কারণ, বোঝা গেল, ঠিক আছে। তাহলে এই হচ্ছে টোটাল পড়া হয়ে গেলে, এবার কয়েকটা উদাহরণ পড়তে হবে, সেটা হয়তো স্যার নেক্সট দিন বলে দেবে তোমাদের, কয়েকটা উদাহরণ স্পেসিফিক কিছু এক্সাম্পল পড়তে হবে, ব্যাস কমপ্লিট, আর কিছু নেই। তারপরে আমরা পস্টুলেট 2 তে চলে যাবো, মানে স্যার তোমাদেরকে পড়াবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার বলো আজকের পড়া থেকে কারোর কিছু অসুবিধা আছে কিনা বলো।